আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকে ষষ্ঠ ক্লাসে। আমরা 5টি ক্লাস অলরেডি করেছি। তোমরা 5টি ক্লাসে ধারাবাহিকভাবে পড়েছো। আমাদের প্রতিদিনের ক্লাসের নিয়ম যেটা, তা হলো আমরা বিগত ক্লাসে যা পড়েছি তার উপর একটি ক্লাস টেস্ট নিয়ে, বা বিগত ক্লাসে যা পড়া দেওয়া ছিল তার উপর একটি ক্লাস টেস্ট নিয়ে, ক্লাস টেস্ট বুঝিয়ে দিয়ে তারপর আমরা নতুন আলোচনায় যাই। আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস আমরা নতুন গ্রামাটিক্যাল আইটেম করছিলাম, কিন্তু এরই সাথে যুক্ত হলো ফ্রেমিং ডব্লিউএইচ কোয়েশ্চেন, বিগত বছরের প্রশ্ন, যেটা 2005 থেকে 2006 সালে পড়া দেওয়া ছিল। তো আমি তোমাদের সামনে আজকে ক্লাস টেস্ট নম্বর 5 অর্থাৎ পঞ্চম ক্লাসের যে টেস্ট সেটা উপস্থাপন করছি। তোমরা সময় নিয়ে করে ফেলো। তোমাদের এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের প্রশ্নটা রেডি করে রেখেছি। তো আজকে তোমাদের যে ক্লাস টেস্টের প্রশ্ন সবাই করে ফেলো, আমি সময় দিচ্ছি। আজকে কিন্তু আমাদের ক্লাস টেস্ট হচ্ছে একটু বর্ধিত ক্লাস টেস্ট, মানে হচ্ছে আমাদের যা পড়িয়েছি সেটুকু তো আছেই, সাথে সাথে কিন্তু আমাদের নতুন করে যে বিগত বছরের প্রশ্ন পড়া দিয়েছিলাম সেটাও আছে। তো ক্লাস টেস্টটা একটু প্রলংড হবে বা আগের থেকে একটু বর্ধিত হবে। তো সবাই একটু এগুলো করে ফেলো। তোমরা দেখতে পাচ্ছ রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে দিয়েছি 12টা, আর অ্যান্টোনিম দিয়েছি 5টা। 12টি রাইট ফর্ম অফ ভার্বস করতে হয়তো 5 মিনিট সময় লাগবে, আর অ্যান্টোনিম লিখতে হয়তো 2 মিনিট লাগবে। টোটাল 7 মিনিট সময় আমি তোমাদেরকে ক্লাস টেস্ট করার জন্য দিচ্ছি। এখন 9টা 13 বাজে, তোমার হচ্ছে 9টা 20 বা 9টা 20-এ তোমাদের ক্লাস টেস্ট শেষ হবে। সো এই 7 মিনিটের মধ্যে সবাই করে ফেলো। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি। দেখতে পাচ্ছি অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। মহান রব্বুল আলমিনের রহমতে ভালো আছি। আল্লাহ তাআলার দরবারে কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে আরো একটি ক্লাসে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অনেক আদাব দিয়েছো, আদাব, নমস্কার। আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। এবার আমরা আমাদের ক্লাস টেস্টে সবাই ভালো পারফরমেন্স করি এবং আমরা গত ক্লাসে যা পড়েছিলাম সেটা প্রয়োগ ঘটিয়ে আজকের ক্লাস টেস্ট পারি কিনা সেটা দেখার বিষয়, এবং কে কত পেলে বা পেয়েছো এটা আমাদেরকে সেটা জাস্টিফাই করা উচিত। সবাই খাতায় উত্তরটা লিখবে। খাতায় লিখে যদি পারো আমি যে সময়টা দিয়েছি তার মধ্যে যদি পারো ডান লিখে দেবে। মাসুম বিল্লাল আজকে প্রথম জয়েন করেছো, ওয়েলকাম মাসুম। তোমরা যারা নতুন জয়েন করেছো, আজকে ষষ্ঠ ক্লাস হচ্ছে। বিগত 5টি ক্লাস আমাদের গ্রুপেই দেওয়া আছে, রয়ে গেছে বা আছে। একটু দেখে দেখে ধৈর্য সহকারে করে নেবে, ঠিক আছে? কেউ মিস করবে না ক্লাসগুলো। বিগত 5টি ক্লাস অবশ্যই করবে। মেসেঞ্জার গ্রুপ, হুমায়রা মেসেঞ্জার গ্রুপ খুলতে পারতেছি না, অনেক চেষ্টা করেছি, কমিউনিটি চ্যাটটা হচ্ছে না, কমিউনিটি চ্যাটটা করতে পারছি না। এর জন্য সরি। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু খুলতে খুলতে পারিনি এই চ্যাট গ্রুপটা। কি হয়তো বোধহয় সমস্যা টমস্যা হয়েছে। সবুজ কুমার সবুজ আজকে নতুন, আদাব সবুজ। সবুজ আগের যে ক্লাসগুলো আছে ভাই সেগুলো করে নিবা। আজকে 6 নম্বরে জয়েন করেছো, 6 নম্বর ক্লাস শেষ করো। এরপর সকালের দিক দিয়ে যখন তুমি সময় পাও, তোমরা যারা নতুন এসেছো তোমরা হচ্ছে বিগত ক্লাসগুলো নিশ্চয়ই সময় ধরে ধরে একটু করে ফেলবে। বই সংগ্রহ না করলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। কারণ তুমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে পড়ানোর সময় নিয়ে যদি পড়তে পারো সমস্যা নেই। তবে বই থাকলে একটু ভালো হয়, যে পড়তে সুবিধা হয়, এই আর কি। বই থেকেই তো তোমাদের ক্লাস করাচ্ছি, অর্থাৎ পুরো বইটাই তো তোমাদেরকে দেখাচ্ছি। তো যদি স্ক্রিনশট দিয়ে রেখে পড়তে পারো কোনো সমস্যা নেই। আর যাদের মনে হয় যে না আমার কাছে বইটা থাকা প্রয়োজন, তাহলে তারা বইটা নিয়ে পড়বা। আমাদের
হচ্ছে তোমার আরো 4 মিনিট আছে। তোমরা এর আগে অনেকেই করে ফেলেছো। বেশ, বাসায় ভালোই পড়েছো, এবং থ্যাংক ইউ সবাইকে। আহ, বাসায় পড়াটা বেশি জরুরি। আমরা অনেকে বাসায় পড়ি না, এটা ভুল করি। বাসায় নিশ্চয়ই পড়তে হবে। মেঘলা মন আজকে নতুন জয়েন করেছো, অনেকেই নতুন জয়েন করেছো। অবশ্যই দোয়া করি সকলেই পাস করে যাবে ইনশাল্লাহ। স্যার আমি 7 কলেজ, আমার জন্য কি সেম? মুক্তি তোমার অবশ্যই সেম, শুধু রাইটিং পার্টের একটু আলাদা কিছু সাজেশনস আছে। তোমরা 7 কলেজে যারা আছো তারা হয়তো কিছুদিন বেশি ক্লাস করতে পারবা, কারণ তোমাদের পরীক্ষা হচ্ছে 16 তারিখ, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 14 দিন পরে। থ্যাংক ইউ, অনেকেরই ডান হয়ে গেছে। এখানে উত্তর লেখার দরকার নেই, তোমরা খাতায় উত্তর লিখে তারপর ডান দিবা, কারণ এখানে উত্তর লিখলে তোমাদের অনেক সময় লাগবে। আর কেউ যদি কাগজ কলমের পরিবেশে না থাকো, সে না হয় কমেন্টে উত্তর বলতে পারো, কিন্তু বেশিরভাগই খাতায় লিখবে। স্বভাবতই আমরা লেখার সময় অনেক ভুল করি, তো সেই ভুলগুলো লিখে আমাদেরকে ভুলটাকে বের করতে হবে, যে ভুলটা আমরা পরীক্ষার না করি। সোহেল রানা, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে কি বলেছো স্যার, আমাদের সাজেশন রাইটিং পার্ট গুলো ক্লিয়ার করে দিলে ভালো হতো। হ্যাঁ, রাইটিং পার্ট তো ক্লিয়ার করেই দিয়েছি, তুমি কি সেগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছ না? একটু জুম করে নিবা, অবশ্যই ক্লিয়ার দেখাবে। অনেকেই ডান দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের 5টি ক্লাস হয়ে গেছে, আজকে 6ষ্ঠ ক্লাস। আর তোমরা দেখো সবাই করো। আচ্ছা, ঠিক আছে। সুলতানা, সানজিদা সুলতানা বলেছো রাইটিং পার্টের যে শর্ট সাজেশনস দিয়েছেন এগুলো পড়লেই কি যথেষ্ট? হ্যাঁ সানজিদা, 5টা করে দিয়েছি, তো ওই 5টা করে পড়লেই যথেষ্ট। আচ্ছা, মেহেনুর ইসলাম আজকে নতুন, ঠিক আছে। যারা নতুন জয়েন করেছো তারা আমাদের যে বিগত 5টি ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো অবশ্যই রেকর্ড করা রয়েছে, তোমরা সময় নিয়ে একটু করে নেবে, এটা আমার রিকোয়েস্ট। দেখো, প্রথমে রাইট ফর্ম অফ ভার্ব 14টা প্রশ্ন, 12টা প্রশ্ন দিয়েছি, এবং এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বিগত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন। আর যারা 7 কলেজের শিক্ষার্থী রয়েছে, দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় বেশি মানে আসে আর কি। আচ্ছা, এখানে আচ্ছা, একজন একটা কমেন্ট করেছেন, নাম হচ্ছে মেহুইশ ইসলাম মেহু। আচ্ছা স্যার, আমি সব অ্যাপ্লিকেশন আগেই ছোট পড়েছি তুলনামূলক আপনার অ্যাপ্লিকেশন থেকে, এখন মার্ক কি কোনো সমস্যা হবে? আচ্ছা, দেখো তুমি যে বলেছো অ্যাপ্লিকেশন ছোট বড় বিষয় না, অ্যাপ্লিকেশন তুমি ছোট লেখো অসুবিধা নেই, তবে অ্যাপ্লিকেশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন মনে করো বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশনে সাবজেক্টকে সংক্ষিপ্ত সাব লেখা থাকে, তুমি সাব লিখলে নম্বর 0 পাবা, এটা হচ্ছে প্রথম কথা। পেতে পারো আর কি, পাবা বলতে যে পেতে পারো। আবার মনে করো হচ্ছে অনেকে অ্যাপ্লিকেশন না লিখে প্রেয়ার ফর লেখে, যে প্রেয়ার ফর অ্যাপ্লিকেশন ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল না বলে অনেকে লেখে প্রেয়ার ফর। তো এই কথাগুলো লেখা যাবে না, তো এই জাতীয় কিছু পার্থক্য থাকে, তো সেইগুলো সংশোধন করলে তুমি যেখান থেকেই পড়ো অসুবিধা হবে না, এক জায়গা থেকে পড়লেই হলো। স্যার এটা বইয়ের কোন পেজে? আমরা এটা বইয়ের কোন পেজে না, এটা ক্লাস টেস্ট নিচ্ছি তো জান্নাত, তোমরা এটা ক্লাস টেস্ট নিচ্ছি, এটা হচ্ছে আমি বানাইছি প্রশ্ন, গতকাল যা পড়িয়েছিলাম সেটা থেকে প্রশ্ন মেক করছি, তাই হচ্ছে এটা। হ্যাঁ, টাইম ওভার, 9টা 20 বাজে, আমরা এখন শুরু করব। আচ্ছা, ঠিক আছে। আজকে নিউ আছে নাহিদ মাহমুদ। মুক্তি, হ্যাঁ তোমাদের রাইটিং পার্ট আলাদা করে দিব, আলাদা করে দেওয়াও আছে ইউটিউবে, তোমরা আলাদা করে আমি দিব না। এখানে 7 কলেজের অনেকেই আছো, তো ঠিক আছে। ইভিল নাই, আচ্ছা ঠিক আছে। সম্পূর্ণ বাক্য নুরুল আমিন বলেছো না, সম্পূর্ণ বাক্য লেখা লাগে না, শুধু আহ বাক্যটির পরিচয় হয়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ। সম্পূর্ণ বাক্যটি লিখলে হয় কি? সম্পূর্ণ বাক্য, হ্যাঁ
আর সম্পূর্ণ শুধু উত্তর লিখলেই হয়, পুরো না লিখলেও হবে। স্যার প্যারাগ্রাফ 3টা সমস্যা এর সাথে যোগ করলে হবে? হবে। আজকে প্রথম এসেছো মেহেনুর ইসলাম, আচ্ছা ঠিক আছে, ওকে। নোটিফিকেশন ফেসবুক দেয় না অনেক সময়। স্যার আপনার বইটা পাবো কোথায়? হোয়াটসঅ্যাপে এসএমএস করে বইয়ের কথা বলো, আমার ছাত্ররা আছে, ওরা অর্ডার রাখে, ওরা রেখে দেবে। থ্যাংক ইউ। তো দেখো আমরা একটু বলি। প্রথম প্রশ্নটা এটা হচ্ছে তোমার এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2014 সালে। কি বলেছে? দি এজেন্ডা ইজ, এজেন্ডা মানে আলোচ্য সূচি, মনে আছে কালকে করেছিলাম আমরা আলোচ্য সূচি। আলোচ্য সূচি কয়টা জিনিস? একটা জিনিস, তাই না? একটা একটা জিনিস, তাহলে একটা জিনিস হলে কি হয়? ইজ হয়। পরীক্ষার খাতা শুধু উত্তর লিখলেই হবে, সমস্যা নেই, পুরো বাক্য না উঠলেও চলবে, শুধু উত্তর লিখবা। তানিয়া হাসনাত বলেছো রাইটিং পার্টি শর্ট সাজেশন পাওনি। তুমি পেজ আমাদের গ্রুপটা একটু স্ক্রলিং করবে, গ্রুপে দেওয়া আছে, এই গ্রুপে দেওয়া আছে, ক্লাসটা শেষ করে তারপর যারা যারা পাও না তারা দেখবা। দেখো কি বলেছে যে এ নম্বর হয়েছে কিনা, সবার হওয়ার কথা। বি নম্বর, দ্য অ্যারাবিয়ান নাইটস, আরব্য রজনী, আরব্য রজনী, এটা হচ্ছে কি? এটা একটা বইয়ের নাম, বইয়ের নাম, তাহলে কয়টা জিনিস? একটা জিনিস, তার জন্য ইজ। আবার কেউ নাইটস থেকে মনে করো না যে রাতগুলো, এটা কিন্তু একটা বই, তার জন্য ইজ বসেছে। দি ক্যাপ্টেন অ্যালং উইথ এর বাম পাশে যে থাকে সেই হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে ক্যাপ্টেন অধিনায়ক, ওইখানে কয়জন? একজন, তো একজন হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি ব্র্যাকেটে বি ভার্ব থাকতো তাহলে ইজ বসাতাম, কিন্তু ব্র্যাকেটে রয়েছে ফিল মানে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব থাকলে মেইন ভার্বের সাথে এস বাই এস, ফিলস। আচ্ছা, সং কোথায়? বিদ্যা বুঝি নাই। তারপরে দেখো অ্যালং উইথ, আচ্ছা দেখো এরপরে কি বলছে, কি নম্বর? হি অফেন, হি কয়জন? একজন, হি মানে সে, হি মানে সে, কয়জন? একজন, তো একজন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই মূল ভার্বের সাথে যেহেতু ব্র্যাকেটে মূল ভার্ব আছে তার জন্য মেক্স। হি অফেন মেক্স মিস্টেক, সে প্রায় ভুল করে। আচ্ছা, ও ও আচ্ছা, এটা সং, হয়তো ভুল ভুল লেখা আছে হয়তো। ইজ মাই ফেভারিট বুক হবে, এটা বুক, ইজ মাই ফেভারিট বুক, থ্যাংক ইউ, ঠিক আছে। এরপর আসো, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, প্রতিটি ছেলে এবং প্রতিটি মেয়ে, তাহলে প্রতিটি, প্রতিটি, ইচ মানে প্রতিটি, তো প্রতিটি বুঝাতে একজন, তাহলে একজনের জন্য হ্যাজ বসে, একাধিক হলে হ্যাভ বসে। পরীক্ষার সময় তো শুধু উত্তর লিখলেই হবে, পুরো না লিখলেও হবে। দ্বিপুর মানে হচ্ছে গরিবেরা, গরিবেরা মানে অনেকজন, তাই না? অনেকজন, এটা অনেকজন, তো অনেকজনের জন্য আর বসে, তাই না? যে দীপুর আর বর্ন টু সাফার, গরিবেরা জন্মগ্রহণ করে। আচ্ছা, এই নম্বর হচ্ছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, প্রতিটি ছেলে এবং প্রতিটি মেয়ে, তাহলে প্রতিটি মানেই তোমার একজন, আমরা ঐকিক নিয়মের অঙ্ক করি, প্রতি, প্রতি মানে কয়জন? একজন, তো একজন বুঝালে সবসময় হ্যাজ বসে, একাধিকের জন্য হ্যাভ বসে, কালকে আমরা পড়েছি এটা। আজকে যারা নতুন তাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু গতকালকে যারা ক্লাস করেছো নিশ্চয়ই তাদের বোঝার কথা। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হি মানে একজন, তার জন্য থার্ড পারসন সিঙ্গুলার। ভিজিট থেকে ভিজিটস, এইচ, এইচে বলেছে দ্য ফ্রুট মানে হচ্ছে ফল। আচ্ছা, আচ্ছা দ্য ফ্রুট ফল, ফলটি, ফলটি টেস্ট সুইট, ফলটি মিষ্টি লাগে, তাহলে ফলটি, ফলটি কয়টা? একটা জিনিস, রাইট? তো একটা জিনিসের জন্য
টেস্ট থেকে টেস্টের এস হবে টেস্টস। আবার একটু বলছি, এ নম্বর, দি এজেন্ডা ইজ কেয়ারফুলি সেট। ইজ কেন? এজেন্ডা মানে আলোচ্য সূচি, তাহলে আলোচ্য সূচি, আলোচ্য সূচি বলতে আমরা কয়টা জিনিসকে বুঝি? সূচি মানে একটা জিনিস, তাই একটা জিনিসের জন্য ইজ বসে। দি আরাবিয়ান নাইটস, এটা হচ্ছে একটা বইয়ের নাম, তার জন্য একটা বই, একটা বইয়ের জন্য ইজ বসেছে। সি নম্বর, দি ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ সোলজার্স, ক্যাপ্টেন সাহেব তার সৈনিকদের সাথে নিয়ে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দি ক্যাপ্টেন, মানে একজন, কিন্তু লোক কয়জন? একজন, একজনের জন্য মূল ভার্ব থাকলে মূল ভার্বের সাথে এস বা ইজ বসে, তাহলে ফিলস। ডি নম্বর, হি অফেন মেক মিস্টেক্স, সে প্রায় ভুল করে। সে মানে কয়জন? একজন, তার জন্য মেক্স। ই নম্বর, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, তুমি এটা অ্যান্ড দেখে মনে করতে পারো যে স্যার এখানে তো দুইজন লোক, তাই না? না, এটা হচ্ছে একজন মানুষ। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ইচ বলছে না, ইচ বললেই তোমার সবসময় সিঙ্গুলার। ইচ, ইচ মানে প্রত্যেক, তো প্রত্যেক মানে বললেই তুমি বুঝবে একজন। আর আমরা জানি যে একজন বুঝাতে হ্যাজ বসে, আর একাধিক জন বুঝাতে হ্যাভ বসে, তাহলে এখানে হ্যাভ থেকে হ্যাজ বসেছে একজন বোঝানোর জন্য। নাজমুল সাকিব বলেছে আমাদের ক্লাস প্ল্যানটা যদি দিতেন উপকার হতো। আমি তো ক্লাস প্ল্যান দিয়েছি, তো তোমরা পাওনি? ফার্স্টটা হ্যাজ দিলে হবে নাকি? ফার্স্টটা মানে কোনটা? ফার্স্ট বলতে কোনটা? স্যার ফার্স্ট এক নম্বর, এক নম্বর হ্যাজ দেবো কেন? ব্র্যাকেট তো বি ভার্ব আছে। আচ্ছা দেখো, আচ্ছা টু এর পর কি বলছে? টু এর পর ছিল, আবার এখানে ফ্রুট থাকলে এখানেও তো অনেক হতে পারে। শামীম একটা প্রশ্ন করছো কি? স্যার ওইখানে তো টু দীপুর ছিল, কোথায় কোথায়? দাপুর, ও আচ্ছা, এই জিনিসটা কালকে বোধহয় বোঝো না, একটু সমস্যা রয়ে গেছে না? এফ নম্বরে দেখো, দীপুর মানে হচ্ছে গরিবেরা। যখন মনে করো অ্যাডজেক্টিভের আগে, কিসের আগে? কোন অ্যাডজেক্টিভের আগে যখন তুমি দি বসাবা, তখন সব মানে এক জাতীয় সকলকে বোঝায়, মানে অনেক মানুষকে বোঝায়। যেমন যে কোনো একটা অ্যাডজেক্টিভ বলো, যে কোনো একটা অ্যাডজেক্টিভ ধরো, তুমি বলো পুর, তাহলে তুমি যদি বলো দীপুর, তাহলে তুমি বুঝে নেবা যে দীপুর মানে গরিবেরা, সকল গরিব একসাথে বোঝাচ্ছে। যদি ধরো রিচ মানে ধনী, তুমি যদি বলো যে দি রিচ, তাহলে বুঝে নেবা যে এটা এটা মানে হচ্ছে দি রিচ মানে ধনীরা, সকল ধনী একসাথে সব। ধরো যদি বলো লেজি মানে অলস, তাহলে তুমি যদি এখানে একটা দি দাও, তাহলে তুমি ধরে নেবা এটার অর্থ হচ্ছে দি লেজি, অলসেরা, অনেকগুলো অলস, এরকম। এখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভের আগে দি বসালে এটা এটা বোঝায়। কিন্তু তুমি একটা প্রশ্ন করেছো যে ফ্রুটের আগে তো দি আছে, তাহলে এটা একটা হলো কেন, এটা একাধিক হলো না কেন? দেখো, ফ্রুট হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ না, ফ্রুট হচ্ছে একটা নাউন, একটা বস্তু। যদি কোনো অ্যাডজেক্টিভ হয়, মানে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, এই অ্যাডজেক্টিভের আগে যদি দি বসে, তাহলে এক জাতীয় সকলকে বুঝায়। আর এটা কিন্তু ফ্রুট কিন্তু অ্যাডজেক্টিভ না, ফ্রুটটা হচ্ছে কি বলো? নাউন, একটা বস্তু। তো এটা এটা সেটা না, এটা হচ্ছে নাউন, এর জন্য এটা একাধিক বুঝায় নাই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো যে নম্বরটা, হি ভিজিট হিজ মাদার এভরি, আচ্ছা সরি, এটা দা পুর, গরিবেরা, তাহলে অনেকগুলো গরিব, তার জন্য আর। হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভিজিট থেকে ভিজিটস। হেইস দা ফ্রুট ফলটি, ফলটি মানে একটা ফল, টেস্ট থেকে টেস্টস। তারপর দেখো আই নম্বর, আই, হ্যাঁ বুঝে নাও সবাই। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, সে এবং তার বন্ধুরা, বি সেলফিশ, হয় হচ্ছে তোমার স্বার্থপর। তাহলে এখানে অ্যাজ ওয়েল, গতকালকে বলেছিলাম অ্যাজ ওয়েল এর বাম পাশে কি আছে? হি আছে, তাই না? হি হি মানে কয়জন?
একজন, তাহলে একজন বোঝাতে ইজ বসে। আচ্ছা, ভিক্ষুকরা না, ভিক্ষুকরা, ভিক্ষুকরা, তাহলে ভিক্ষুকরা ইংরেজি হচ্ছে দি বেগার্স, দি বেগার্স, ভিক্ষুকরা, হ্যাঁ, দি বেগার্স। আচ্ছা গেল, এরপর আসো যে নম্বর, চ্যারিটি বিগিন অ্যাট হোম। তাহলে চ্যারিটি একটা গুণের নাম, চ্যারিটি মানে দানশীলতা, দানশীলতা, দানশীলতা একটা গুণের নাম, একটা গুণ। তাহলে একটা গুণের জন্য ইজ মানে মূল ভার্বের সাথে এস বা এস বসবে, তার জন্য বিগিন থেকে বিগিনস। ঠিক আছে, কাজল সরকার ধন্যবাদ, খুব সুন্দরভাবে একটা কমেন্ট করেছো। তোমরা কাজল সরকারের কমেন্টটা দেখো, ও খুব সুন্দর করে লিখে দিয়েছে। আচ্ছা দেখো এরপরে কে নম্বর, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই কল ইউ। আই মানে আমি, এটা হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, তাই না? ফার্স্ট পারসন, বাকি বলো সেকেন্ড পারসন। এদের পরে কখনোই এস বাই এস হয় না, এদের পর ভার্ব প্রেজেন্ট ফর্মে বসে, মানে যা আছে তাই বসে। তাহলে এখানে কল থেকে কলই বসবে, এটাই কোনো এস বাই এস বসবে না। এটা একজন বুঝালেও সেটা এস বাই এস এর কোনো প্রশ্নই উঠছে না। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে এটা যা আছে তাই বসে। তাহলে আই কল ইউ, কল কলই বসে গেল, কালকেও বুঝাইছি আমি। এরপরে দেখো এল নম্বর, ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল। সবকটা আশা করি সবার হওয়ার কথা। আচ্ছা গুড, সবগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা বাসায় প্র্যাকটিস একটু করেছি, তাহলে এভাবেই আমাদের এক দিন প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। আই নম্বরে বলেছে দেখো, হি ইজ, হির জন্য ইজ বসেছে, চেয়ারেরই থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য মূল ভার্বের সাথে এস বাই এস। আই হচ্ছে ফার্স্ট পারসন, তার জন্য এস বাই এস এর প্রশ্নই ওঠে না। আই এরপর মানে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের পরে ভি ওয়ান বসে। ম্যানের জন্য ইজ বসেছে। থ্যাংক ইউ তোমরা যারা করেছো। আচ্ছা গুড, ভেরি গুড। দেখো তো অ্যান্টোনিম গুলো আমরা মনে আছে কিনা। ডিফিকাল্ট মানে কঠিন, কঠিনের বিপরীত হচ্ছে তোমার ইজি। যেমন হি সলভড অথবা হি কুড নট সলভ দ্য ইজি প্রবলেম। হি কুড নট সলভ দ্য ইজি প্রবলেম, সে সহজ প্রশ্নটি সমাধান করতে সহজ সমস্যাটি সমাধান করতে পারে নাই। হি সেট, মাহমুদা বলেছে হি সেট অ্যান ইজি এক্সাম্পল, হবে, খুব ভালো হবে। আচ্ছা, ডিউরেবল মানে হচ্ছে টেকসই, টেকসই। এর বিপরীত হচ্ছে তোমার ডিউরেবলের বিপরীত বলতো ফ্রাজাইল, ফ্রাজাইল, ফ্রাজাইল মানে ভঙ্গুর। তাহলে বলতে পারো যে গ্লাস ইজ এ, হ্যাঁ, গ্লাস ইজ এ ফ্রাজাইল থিং, কাঁচ হচ্ছে একটি ভঙ্গুর বস্তু। দ্য গ্লাসেস আর ইজিলি ফ্রাজাইল, গুড, মাহমুদা বলেছে। তাসনি হাসনাত বলছে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ হবে। ইটস ইজি ফর মি, হ্যাঁ খুব সুন্দর। জি হ্যাঁ, যত সহজ করবো ততই ভালো। ইংলিশ ইজ এ ইজি সাবজেক্ট, হ্যাঁ ইজি সাবজেক্ট, কিন্তু ইজির আগে অ্যান বসাতে হবে নুরি। ইংলিশ ইজ অ্যান, ভালো তো, এর জন্য অ্যান বসাতে হবে। নুরুল আমিন বলেছো হি ক্যান নট সলভ দ্য ইজি প্রবলেম, ইজি বানানোর একটু সমস্যা আছে, এমনি বাক্য ঠিক আছে। নাজমিন বলেছো দেশ গ্লাসেস বইলো আর ইজিলি ফ্রাজাইল, হবে দেশ গ্লাসেস আর ইজিলি ফ্রাজাইল, হ্যাঁ খুব সুন্দর, ঠিক আছে হবে। গেল এ নম্বর, বি নম্বর গেল। সি নম্বর হচ্ছে এগার, এগার মানে আগ্রহী। স্যার সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে যদি একদম ইজি সেন্টেন্স দিয়ে করে সেক্ষেত্রে প্রপার নম্বর পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। এবং সহজ বাক্যটাই স্যাররা বেশি পছন্দ করেন, পেঁচানো বাক্য বেশি পছন্দ করেন না। রাইসা জান্নাত প্রশ্ন করেছো স্যার অ্যান্টোনিম দিয়ে যদি শুধু শব্দার্থ লিখতে পারি, বাক্য রচনা না করতে পারি, ওটাতে কি হাফ নম্বর পাবো? অবশ্যই,
তুমি মনে করো তোমার এইটা হয়েছে, এটা হাফ নম্বর, ওইটা হচ্ছে হাফ নম্বর, দুইটা মিলিয়ে নম্বরটা হয়। তো সেক্ষেত্রে তুমি যদি মনে করো 3.5 পাও, স্যারেরা 4 দিয়ে দেয়, এরকম হচ্ছে ব্যাপারটা। আর তুমি যদি 2.5 পাও, তোমাকে 3 দিয়ে দেয়। ফ্র্যাকশন রাখে না, নম্বরে কখনো স্যারেরা ভগ্নাংশ রাখে না। দ্য কোশ্চেন ওয়াজ ভেরি ইজি হবে। এগার মানে হচ্ছে ইনডিফারেন্ট। এগার মানে আগ্রহী, তাহলে ইনডিফারেন্ট মানে উদাসীন। যেমন হি ওয়াজ ইনডিফারেন্ট টু মি। হি ওয়াজ ইনডিফারেন্ট টু মি, সে আমার প্রতি উদাসীন। আচ্ছা, হি ইজ ইনডিফারেন্ট টু হার স্টাডি, খুব সুন্দর, হ্যাঁ হবে। এমটি মানে হচ্ছে খালি, তো এর বলতে পারো ফুল, পরিপূর্ণ। যেমন দ্য গ্লাস ইজ ফুল অফ ওয়াটার। আচ্ছা, গ্লাসটা হচ্ছে ফুল অফ ওয়াটার। স্যার অ্যান্টোনিম কি ঘর করে লেখা যাবে? হ্যাঁ, ঘর করে লিখলেই ভালো হয়। ইস্টাত বলেছো স্যার, ইমটি ইমটি একটু সহজ ভাবে বলেন। হ্যাঁ বললাম তো, দ্য গ্লাস ইজ ফুল অফ ওয়াটার। গ্লাসটা হচ্ছে তোমারই মাই ব্যাগ ইজ ফুল, হ্যাঁ খুব সুন্দর। দ্য সি ইজ ফুল অফ ভেরিয়াস ফিশেস, খুব সুন্দর হবে। তারপর বলেছো স্যার আপনি যে বলছেন 150টা পড়াবেন, এর মধ্যে ভিতর থেকে কমন পাবো, ইনশাল্লাহ কমন পাবো, আমরা কমপক্ষে 5টা অবশ্যই কমন পাবো। হাজারা বলেছো দ্য বয় ইজ এ ইনডিফারেন্ট। হাজারা, বয় ইজ এ বসানো যাবে না, বলতে হবে দ্য বয় ইজ ইনডিফারেন্ট, এটুকুই, এ দিলে ভুল হবে। তানিয়া বলেছো দ্য পন্ড ইজ ফুল অফ ফিশ। হ্যাঁ, কিন্তু পন্ডের সাথে এস দিয়েছো তুমি হাসনাত, তানিয়া হাসনাত, এসটা কাটো। মাই মেমোরি স্টোরেজ ইজ ফুল, শিপন, খুব সুন্দর বাক্য হয়েছে এটা। নাজমিন দ্য গ্লাস ওয়াজ ফুল অফ ওয়াটার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ইট ইজ এমটি, হ্যাঁ হবে। দ্য গ্লাস আর, গ্লাসের পর আর বসে না, গ্লাসের পর ইজ বসে। মহিমা। তারপরে তানজিলা বলেছো লাইফ ইজ ফুল অফ ডেঞ্জার ফর এভরিওয়ান, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা যে সকল বাক্য লিখেছো আমি পড়েছি সবকটাই, সবারই হয়েছে। ভুল হইলে আমি বলে দিতাম, সবারটা ঠিক আছে। দেখো এরপরে কি আছে যে তোমার গেল, এরপরে ই নম্বর ইভিল। ইভিল মানে হচ্ছে খারাপ, খারাপের বিপরীত হচ্ছে গুড। গুড দিয়ে বাক্য রচনা করবে একেবারে সহজ, যে হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এই বাক্যে কোনো ভুল নাই, নম্বরটা আছে, রাইট? হি ইজ এ গুড বয়, হ্যাপি গ্যারান্টি আছে, মানে নম্বর পাবা, অবশ্যই পাবা। আচ্ছা, কি আচ্ছা গেল এর সাথে। বোর্ড কোশ্চেন অ্যান্টোনিম গুলো দিতে কি পড়াবেন? হ্যাঁ, বোর্ড কোশ্চেন তো পড়তেই হবে। বিগত বছরের প্রশ্ন পড়ে না গেলে পাপ হবে, মানে পাপ হবে মানে পড়তেই হবে অবশ্যই। হ্যাঁ, নতুনরা একটু বুঝতে অসুবিধা হবে, 2-1টা ক্লাস করলে সব বুঝে যাবে, সমস্যা নেই। এরপর দেখো অ্যাপ্লিকেশনটা কি বলছে, যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম। তোমরা ক্লাস শেষ করে এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই পড়ে নেবা এবং তোমরা করে নেবা। হ্যাঁ, সবারই হয়েছে বাক্য, আমি দেখেছি। ভুল গেলে আমি আই এম এ গুড গার্ল, আচ্ছা ঠিক আছে, খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি শেষ হলো বলো? ইভিলে ফেয়ারি, ইভিলে ফেয়ারি হবে, হবে হবে ফেয়ারি হবে, ফেয়ারি। ফেয়ারি মানে হচ্ছে পরি, ইভিল মানে শয়তান, আবার ইভিল মানে খারাপ, আবার ফেয়ারি আবার অ্যাঞ্জেলও হয়, অ্যাঞ্জেল মানে ফেরেশতা, সেটাও হবে। ইভিল মানে পাপ, আচ্ছা হ্যাঁ মহাপাপ, ঠিক আছে। হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা অবশ্যই লিখবা বাসায়, আমার ক্লাসটা শেষ করে তোমরা লিখবা। তাহলে আমাদের ক্লাস টেস্ট কি বলো? শেষ, ক্লাস টেস্ট শেষ, আমরা ক্লাস টেস্ট শেষ করলাম, কিন্তু এরপরে আমাদের ই আছে বল, তোমার ডব্লিউএস কোশ্চেন ছিল, বিগত বছরের প্রশ্ন, সেগুলো সবার একটু করতে হবে। আমাদের বিগত বছরের প্রশ্ন করে আমরা সামনে যাবো ইনশাল্লাহ। তো দেখো, আচ্ছা বিগত বছরের প্রশ্নগুলো করতে হবে, সবাই খাতা বের করো, আমরা করে ফেলবো। খাতা তো বের করা আছেই, তো সবাই লিখে ফেলো।
সময় দিব আমি, সমস্যা নেই। আমাদের ক্লাস একটু বড় হয়, কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে করব, আমাদের কোনো ব্যস্ততা নেই। একটু নিচে চলে গেছে তো, আমি একটু উপরে যাচ্ছি। কই, বেশি নিচে পড়ে গেছে রে। আচ্ছা, এখানে থেকে। আচ্ছা, প্রথমে আমরা 2005 সাল সবাই করো, বই তো সবার কাছে আছে, তো বই দেখে দেখে সবাই এই ডব্লিউএস কোশ্চেন গুলো করে ফেল। আমি তোমাকে এই আমাদের 2005 সালের প্রশ্ন 5টি করার জন্য, মানে 7টি করার জন্য আমি তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিট সময়ের ভিতর সবাই করে ফেলো। হ্যাঁ, আমার বিগত বছরের প্রশ্নগুলো কি আমার বইতে আছে? হ্যাঁ, আছে। যদি থাকে তাহলে এখন শুধু উত্তর লিখবো। স্যার, বিগত প্রশ্ন আপনার বইতে আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। হ্যাঁ, অবশ্যই আছে, বই থেকে দেখে চেষ্টা করো। আমি 5 মিনিট সময় দিলাম। মুক্তি বলেছ সবসময় কি সিনোনিম আসে, মানে অ্যান্টোনিম আসে কিনা? না, সিনোনিম অ্যান্টোনিম মিশাই আসে। তবে অ্যান্টোনিম আগে সবসময় আসতো, দুই বছর দেখতে পাচ্ছি আমরা সিনোনিম অ্যান্টোনিম মিশাই আসতেছে। আমরা সিনোনিমও পড়বো, তো সিনোনিম পরে 50টা সিনোনিম পড়াবো আমি। তো শেষ করি আগে সবকিছু, তারপর। হ্যাঁ, এগুলো হোমওয়ার্ক তো অবশ্যই। আচ্ছা, জামান বলেছো, কি জুয়াইরা বিনতে জামান, সে বলেছে যে এগুলো হোমওয়ার্ক ছিল। হ্যাঁ, হোমওয়ার্ক তো অবশ্যই, বাসায় পড়ে থাকবে, লিখবেই, তারপর আমার কাছে আরেকবার লিখবা। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? দুইবার লিখলে এগুলো এগুলো সাইজ হয়ে যাবে। সো সবাই লিখতে হবে। সবাই লেখো, 5 মিনিট সময় দিচ্ছি আমি। জান্নাত বলেছিল শুধু বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে কিনা? হ্যাঁ, আমাদের সবসময় বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করতে বলে। শিকদার কই? শিকদার কমেন্ট তো পাচ্ছি না। শিকদার কই কমেন্ট করছো? কি কমেন্ট করছিলা? শিকদারের কমেন্ট তো পাই না। একটু দাও, রিপ্লাই মেনশন দাও। শিকদার, তোমার কমেন্ট আসে না ভাই। আহ, দেখি না তোমার কমেন্ট। ও, এটা হচ্ছে 2005 সালের প্রশ্ন, এটা 5। হ্যাঁ, ইয়াসিন বলো, কি বলবা? রহস্যময় বালিকা, দেখতে পাচ্ছি তোমার কমেন্ট। স্যার, সি নম্বরটা মাথায় ঢুকতেছে না। সি নম্বরটা আছে, দেখতেছি। ও, ভার্বের লিস্ট দরকার ছিল। আরে, আমার তো খেয়াল নাই, খেয়াল থাকে না।
হ্যাঁ, রসগোল্লা মেরে দাও, রসগোল্লা মেরে দাও, যেটা না পড়ো 7 নম্বর সূত্র মেরে দাও। আর 1 মিনিট সময় দেই। মেহেনুর ইসলাম স্যার, আমাদের এক্সাম তো 2 তারিখ থেকে, আমাদের কতদিন ক্লাস করাবেন? ইনশাল্লাহ পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস করাবো। সরি, সরি। আচ্ছা দেখো, তাহলে এবার সবাই উত্তরগুলো মিলিয়ে নাও। আচ্ছা ইয়াসিন, ভার্বের লিস্ট আমি অলরেডি গ্রুপে আপলোড করেছি, ক্লাস থেকে বের হয়ে গ্রুপটা একটু দেখো, পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সময় মোটামুটি শেষ, আমরা শুরু করি, তাই না? দেখো সবাই, আমরা জানি যে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের যে নিয়ম, সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে ডব্লিউএস করতে হয়। আমাদের যে ফর্মুলা, প্রথমে ডব্লিউএস, তারপর আছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে আমাদের মেইন কথা। তারপরে আমাদেরকে কি করতে হয়? একটা প্রশ্ন করতে হয়। তো প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাবো সেটা বাদ দিতে হবে। তো প্রশ্ন করি, আই উড লাইক টু ড্রিঙ্ক কফি, আমি কফি পান করতে চাই। কি পান করতে চাই? কফি। তাহলে আমরা হোয়াট দিয়ে প্রশ্নটা করলাম। প্রথমে ডব্লিউএস, হোয়াট, অক্সিলারি উড, সাবজেক্ট আই, আই থেকে তোমরা জানো কি? ইউ, প্লাস বাকি অংশ, বাকি অংশ হচ্ছে লাইক টু ড্রিঙ্ক। প্রশ্নবোধক চিহ্ন। সি, টিম ওয়েন টু লন্ডন, টিম লন্ডন গিয়েছিল লাস্ট উইন্টার, গত শীতকালে। আচ্ছা, টিম গত শীতকালে কোথায় গিয়েছিল? লন্ডন গিয়েছিল। যদি বলো কোথায়, কোথায় মানে হচ্ছে হয়ার, তাহলে তুমি হয়ার দিয়ে যদি করো তাহলে হবে হচ্ছে ডব্লিউএস হয়ার, অক্সিলারি হচ্ছে তোমার ওয়েন্টের জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে টিম, বাকি অংশ, আচ্ছা তো তোমার গো লাস্ট উইন্টার। এটা একটা সিস্টেম। অথবা তোমার কাছে যদি মনে হয় যে আমি এটাকে করব হচ্ছে তোমার কখন গিয়েছিল, কখন, হোয়েন, হোয়েন দিয়ে করব, তাহলে তুমি লাস্ট উইন্টারটা বাদ দিবা, তখন আর টু লন্ডনটা বাদ যাবে না। তুমি যদি লাস্ট উইন্টারের উপর প্রশ্নটা করো তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন মানে কখন, অক্সিলারি ফর পয়েন্ট থেকে ডেট, সাবজেক্ট হচ্ছে টিম, সরি টিম, টিম, বাকি অংশ থাকে কি বলো? গো টু লন্ডন। আমরা যে কোনো তথ্য বাদ দিয়ে প্রশ্ন তৈরি করতে পারি যদি একাধিক তথ্য আমাদের কাছে থাকে। অথবা তুমি যদি দেখো যে না, এটা আমি রুল নম্বর 7 নম্বর অনুসারে করব, অর্থাৎ শুধু সাবজেক্টের জায়গায় আমি হু বসাই দেব আর বাকি সব ঠিক রাখবো, হ্যাঁ সেটাও হবে। যে হু ওয়েন্ট, যেহেতু এটা একটা নাম, সাধারণত নাম থাকলে আমরা
এই 7 নম্বর সূত্র দিয়ে করতে পারি, মানে রসগোল্লা সূত্র দিয়ে করতে পারি। তো সেক্ষেত্রে টিমের জায়গায় হু বসাই দিলে আর কোনো পরিবর্তন লাগবে না। টু লন্ডন লাস্ট উইন্টার। এই 3 ভাবে করা যেতে পারে, যে যেভাবে করছো সেটাই হবে। দেখো, আচ্ছা ঠিক আছে, তোমরা যে যেভাবে করো সেটা তুমি হোয়ার দিয়ে করতে পারো, হোয়েন দিয়ে করতে পারো, হু দিয়েও করতে পারো, অ্যাজ ইউ উইশ। সি নম্বর, মাই ডক্টর, আমার ডাক্তার, হ্যাজ অ্যাডভাইসড মি, আমাকে উপদেশ দিয়েছে, টু লুজ ওয়েট, ওজন কমাতে উপদেশ দিয়েছে। তাহলে কি উপদেশ দিয়েছে? কি উপদেশ দিয়েছে? বাংলাটা বলো যে কি উপদেশ দিয়েছে। কি উপদেশ দিয়েছে? কি দিয়েছে মানে কি উপদেশ দিয়েছে, তাই তো? কি কি মানে হোয়াট। তাহলে কি উপদেশ দিয়েছে, এটা প্রশ্ন করে উত্তরটা পাবা কি বলো? সে আমাকে, ডাক্তার আমাকে কি উপদেশ দিয়েছে? আমাকে হচ্ছে তোমার ওজন কমাতে উপদেশ দিয়েছে। তাহলে টু লুজ ওয়েট, এখানে হোয়াট। তোমরা অনেকে হয়তো বলতে পারো যে স্যার টু প্লাস ভার্ব থাকলে তো হোয়াই দিয়ে করতে হয়, এটা আমি তো গতদিন বলেছিলাম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু টু প্লাস ভার্ব দিয়ে উদ্দেশ্য প্রকাশ করতে হবে, তাহলে হোয়াই বসবে। সব সময় তো আর টু দিয়ে, টু প্লাস ভার্ব থাকলে উদ্দেশ্য প্রকাশ করে না। যে ক্ষেত্রে উদ্দেশ্য প্রকাশ করবে শুধু সেই ক্ষেত্রে হোয়াই দিয়ে করবা। এটা উদ্দেশ্য প্রকাশ করে নাই। এখানে বলেছে দেখো, মাই ডক্টর হ্যাজ অ্যাডভাইসড, আমার ডাক্তার আমাকে উপদেশ দিয়েছেন। কি উপদেশ দিয়েছেন? টু লুজ ওয়েট, মানে ওজন কমাতে। আবার তুমি যদি, আচ্ছা এটা তো মানে কেন, এটা ধরলেও অর্থ মেলে, তাই না? কি ধরলেও মেলে। আবার যদি মনে করো যে কেন উপদেশ দিয়েছে, কেন, হোয়াই, এটা তো হোয়াই দিলেও মেলে বাক্যটা। কিরকম? যে কেন আমাকে উপদেশ দিয়েছিল, যে আমাকে ওজন কমানোর উদ্দেশ্যে আমাকে উপদেশ দিয়েছিল। হ্যাঁ, এটা এটা তো হোয়াই দিলেও মেলে, হোয়াট দিলেও মেলে, দুভাবেই করা যায়। তাহলে আমি যদি প্রথমে হোয়াট দিয়ে করি বা হোয়াই দিয়ে করি, দুটি একই কথা, এখানে দুটো অর্থই মিলতেছে, এটা হবে। তাহলে অক্সিলারি হ্যাজ, সাবজেক্ট হচ্ছে মাই ডক্টর থেকে ইয়োর ডক্টর, বাকি অংশ অ্যাডভাইসড ইউ। আচ্ছা আবার একটু বলি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন কি বলো? হোয়াট বা হোয়াই, অক্সিলারি হ্যাজ, সাবজেক্ট হচ্ছে মাই ডক্টর থেকে ইয়োর ডক্টর, তারপর বাকি অংশ অ্যাডভাইসড ইউ। ক্লিয়ার? আর যদি কেউ এটাকে মনে করো সিধা হু দিয়ে করো, তাহলে ওই 7 নম্বর সূত্র অনুসারে মাই ডক্টর বাদ দিয়ে বলবো হু হ্যাজ অ্যাডভাইসড ইউ টু লুজ ওয়েট, এটাও হবে কেউ যদি করে থাকো। ডি নম্বর, পিটার ইজ ক্যাপাবল অফ ডুইং দ্য জব, এটা সব, এটা হু ছাড়া ডান পাশে কোনো ভালো তথ্য নাই, তাহলে হু দিয়ে করবা যে হু ইজ ক্যাপাবল অফ ডুইং দ্য জব। 7 নম্বর সূত্র অনুসারে করলাম, রসগোল্লা দিয়ে করলাম। হ্যাঁ, সি নম্বর হু দিয়ে করলে হবে। দেখো আমার আমার কথার ভিতর কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর আছে, তোমরা একটু দেখো। তোমরা অনেকে আগে প্রশ্ন করো, বাট আমি কিন্তু কথার মধ্যে উত্তর হয়ে যায়, এর জন্য হয়তো কমেন্টটা পড়ি না। আচ্ছা গেল, এরপর সি নম্বর, ক্রিস ওয়াজ ইন জাপান, ক্রিস ছিল জাপানে, হোয়েন দ্য আর্থকুয়েক স্ট্রাক, যখন ভূমিকম্প আঘাত এনেছিল তখন ক্রিস ছিল জাপানে। কোথায় ছিল? জাপানে। তাহলে কোথায়? হোয়ার। তাহলে আমরা প্রথমে ডব্লিউএস নেব, ডব্লিউএসটা হচ্ছে হোয়ার। তারপর অক্সিলারি ভার্ব নিব, অক্সিলারি আছে তোমার ওয়াজ। তারপর সাবজেক্ট নিব, সাবজেক্ট হচ্ছে তোমার ক্রিস, হোয়ার ওয়াজ ক্রিস। তারপর বাকি অংশ নেব, তো বাকি অংশ থাকে কি তোমার, দেখো এখান থেকে থাকে, তো এটা তো বাদ গেল, তো হোয়েন দ্য আর্থকুয়েক স্ট্রাক, ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন। ই নম্বর হু দিয়ে করা যাবে কিনা? হু দিয়ে করা যাবে, অবশ্যই করা যাবে, কিন্তু এটা না করাটাই ভালো। দেখো তুমি সি নম্বর যদি হু দিয়ে করো, ডি নম্বর বি, তারপরে বি নম্বর যদি হু দিয়ে করো, সি নম্বর হু দিয়ে করো, ডি নম্বর হু দিয়ে করো, ই নম্বর হু দিয়ে করো, তাহলে সবগুলো যদি একই রকম করো, স্যারে কিন্তু মাইন্ড করবে। এর জন্য তোমরা যে সকল বাক্যে সামনে তথ্য আছে
সামনের তথ্য দিয়ে করার চেষ্টা করো, সেটা ভালো হয়। আর যদি মনে করো একেবারে বিপদে পড়ে যাও, তখন তুমি সাবজেক্ট বাদ দিয়ে করতে পারো। যেমন মনে করো 2 নম্বর বাক্যটায় পিটার ইজ ক্যাপাবল অফ ডুইং দ্য জব, এই বাক্যে আর কোনো সামনে ভালো তথ্য পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে পিটারকে বাদ দিয়ে করা যেতে পারে। আহ, ঠিক আছে, যেমন মনে করো 2 নম্বরে এই তিনটাই হবে, তিনটাই ডব্লিউএস কোশ্চেন হয়েছে, কিন্তু ডান পাশে আমি তথ্য পাচ্ছি, তাহলে আমি এই বাম পাশের সাবজেক্ট বাদ দিব না। ঠিক আছে, তথ্য যদি ভালো পাই আমি। আর যদি তথ্য ভালো না পাই, তাহলে আমি হু দিয়ে করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, হোয়েন ওয়াজ ক্রিস ইন জাপান হবে। 1 নম্বরটা হু দিয়ে করলে পাবা না নম্বর, কারণ আমি বলেছি তোমাদেরকে আই, তারপরে উই, হি, হ্যাঁ, সি, এইগুলো তোমার হু দিয়ে করবা না, মানে 7 নম্বর সূত্র দিয়ে করবা না, তাহলে কিন্তু নম্বর পাবা না। তাহলে দেখো, এ, বি, সি, ডি, ই, আশা করি তোমাদের এই 5টা বাক্য কমপ্লিট, তাই না? কমপ্লিট কিনা? হোয়েন দিয়ে করলে হবে কিনা? হ্যাঁ, হোয়েন দিয়ে করলেও হবে। সেক্ষেত্রে তোমার ওই যে কখন ছিল, ওই যে তোমার যখন আর্থকোয়েক আঘাত এনেছিল, এটাও হবে। হোয়েন ওয়াজ ক্রিস জাপান, হ্যাঁ হবে, হবে। হোয়েন ওয়াজ ক্রিস, হোয়ার ওয়াজ ক্রিস, হোয়ার ওয়াজ ক্রিস জাপান, না, হোয়ার ওয়াজ হবে, ওটা হয় না, রুবিনা হয় না ওটা। ইন হুইচ কান্ট্রি ওয়াজ ক্রিস হোয়েন দ্য আর্থকোয়েক, হ্যাঁ, পরিবারের মেজো ছেলে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তো মোটামুটি 5টা ক্লিয়ার না? আমরা সামনে যাই। আচ্ছা, এফ নম্বর বাক্যটা একটু বুঝতে অনেকের অসুবিধা হতে পারে। এফ নম্বরটা, এটা এটা অর্থ না বোঝার কারণে অসুবিধা হতে পারে। এটার কি বলো, বাংলা অর্থটা হচ্ছে একটি ভালো ডিকশনারি, একটি ভালো অভিধান, লিস্ট মানে হচ্ছে তালিকাবদ্ধ করে, দ্য মিনিং অফ দ্য ভার্বস, ভার্বের অর্থ তালিকাবদ্ধ করে। এখন প্রশ্ন হচ্ছে কি তালিকাবদ্ধ করে, কি কি তালিকাবদ্ধ, তাহলে কি মানে হোয়াট, তাহলে আমাদের দ্য মিনিংস অফ ভার্বস এটা বাদ যাবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন করলাম হোয়াট, অক্সিলারি ভার্ব লিস্ট এস আছে, তাহলে মূল ভার্বের সাথে এস আছে, তাহলে ডাস। সাবজেক্ট হচ্ছে এ গুড ডিকশনারি, আবার এবার বাকি অংশ থাকে কি বলো, এ গুড ডিকশনারি তো লিখছো না, বাকি থাকে লিস্ট, তাই এসটা বসবে না, লিস্ট। বুঝালাম, তারপর অনেকের এটা প্রশ্ন করবে স্যার এটা বুঝে নাই, তো আবার একটু বুঝাই। এ গুড ডিকশনারি একটি ভালো ডিকশনারি, লিস্টস দ্য মিনিং অফ ভার্বস, একটি ভালো ডিকশনারি ভার্বের অর্থগুলোকে তালিকাবদ্ধ করে। তাহলে কি তালিকাবদ্ধ করে, একটি ভালো ডিকশনারি কি তালিকাবদ্ধ করে, ভার্বের অর্থ, মানে ভার্বের অর্থ তালিকাবদ্ধ করে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি লিস্ট থেকে ডাস, সাবজেক্ট হচ্ছে এ গুড ডিকশনারি, বাকি অংশ লিস্ট থেকে লিস্ট, এসটা কাটা গেল। হোয়াট ডাজ এ গুড ডিকশনারি লিস্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, পেরেছো তোমরা। জি নম্বর, দ্য সেমিনার, সেমিনারটি ওয়াজ হেল্ড ইন চট্টগ্রাম, সেমিনারটি চট্টগ্রাম আয়োজিত হয়েছিল, কোথায়? চট্টগ্রাম, তাহলে কোথায়, কোথায় মানে হোয়ার, অক্সিলারি ওয়াজ, সাবজেক্ট দ্য সেমিনার, বাকি থাকলো হেল্ড, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, হু লিস্টস, নিগার সুলতানা বলছে হু লিস্টস, না, এটা এটা হু হবে না, দেখো এটা তো বস্তু, এটা হু হবে না, ব্যক্তি হলে হু হতো। হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড, এ নম্বর হাউ দিয়ে করা যাবে কি? এ নম্বর না, এ নম্বর হাউ দিয়ে করতে চাচ্ছ, দেখি এ নম্বরে কি ছিল। এ নম্বরে ছিল হচ্ছে আই উড লাইক টু ড্রিঙ্ক কফি, আমি কফি খেতে পছন্দ করি, না, এটা হাউ দিয়ে হয় না। হাউ মানে কিভাবে, তো এটা হাউ দিয়ে করলে হয় না। তো এবার আসো একটু আমরা এই তো 2005 করলাম, 2006 একটু চেষ্টা করি, দেখি কার কটা হয়। আমি তোমাদেরকে তোমার 3-4 মিনিট দিলে তোমরা পারো, তো 3-4 মিনিটের মধ্যে করে ফেলো। 2006 সালের প্রশ্ন কয়টা? থ্যাংক ইউ, যাদের সবগুলো হয়েছে ভেরি ফাইন, বা যাদের একটু ভুল গেছে মূলত লাভবান তারা, কারণ ভুলগুলো আর পরীক্ষা হবে না ইনশাল্লাহ, ভুলগুলো শুধরে নাও। আর যারা হয়েছে তাদের তো হয়েইছে।
ডি নম্বরটা হোয়াট দিয়ে করা যাবে কিনা? ডি নম্বর কি ছিল? ডি নম্বর ছিল পিটার ইজ ক্যাপাবল অফ ডুইং দ্য জব। তো হোয়াট ইজ পিটার ক্যাপাবল অফ ডুইং? না, এটা এটা আসলে মেলে না, হয় না। হোয়াট দিয়ে করলে হয়, কিন্তু সেটা একটু ঝামেলা আছে। তো তুমি হু দিয়ে করে দেবে, এর জন্যই হু দিয়ে করেছিলাম ওটা। 4টা হয়েছে ইয়াসমিন নিসার, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে 5টা হয়ে যাবে। পারিসা বলেছে এফ নম্বরটা তো বললাম। এফ নম্বরটা হচ্ছে চট্টগ্রাম বাদ দেবা, হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড। বারবার ঘুরেছে, সরি, তোমরা এবার লেখো, তারপর দেখছি সবগুলো। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা দেখি পারি কিনা। ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের নিয়ম যেটা, প্রথমে ডব্লিউএস কোশ্চেন বসাতে হয়।
আচ্ছা, প্রথমে ডব্লিউ ইজ কোশ্চেন প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে বাকি অংশ প্লাস হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এ নম্বর প্রশ্নটিতে প্রশ্ন করি আগে যে চিলড্রেন প্লে ক্রিকেট অন সানডেজ। বাচ্চারা ক্রিকেট খেলে রবিবার দিন। তিন ভাবে প্রশ্ন করতে পারো। প্রথমত ক্রিকেটের উপর যদি প্রশ্ন করো তাহলে হোয়াট দিয়ে করতে পারো, ছেলেরা কি খেলে। তাহলে প্রথমে ডব্লিউ ইজ কোশ্চেন হোয়াট, অক্সিলারি হচ্ছে তোমার প্লে, প্লে তো ভি1 রূপে আছে তার জন্য ডু, সাবজেক্ট হচ্ছে চিলড্রেন, বাকি অংশ প্লে অন সানডেজ। এটা এটা যারা করেছো মিলিয়ে নাও, এটা হবে। বা তুমি এটাকে যদি মনে করো ক্রিকেট বাদ না দিয়ে তুমি অন সানডেজ বাদ দাও, তোমার কাছে সরি মুছে গেল। আচ্ছা, তুমি মনে করো ক্রিকেট বাদ না দিয়ে তুমি অন সানডেজ যদি বাদ দাও, যদি অন সানডেজ বাদ দিয়ে করো তাহলে হচ্ছে তুমি হোয়েন দিয়ে বলতে পারো। তো হোয়েন দিয়ে যদি করো তাহলে প্রথমে ডব্লিউ অথবা হোয়েন দিয়ে যদি করো, হোয়েন গেল, অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার ডু, সাবজেক্ট হচ্ছে তোমার চিলড্রেন, বাকি অংশ হচ্ছে তোমার প্লে ক্রিকেট। বাচ্চারা কখন ক্রিকেট খেলে, দুই ভাবেই করতে পারো। অথবা তুমি যদি মনে করো সাবজেক্ট বাদ দিয়ে করো যে হু প্লে ক্রিকেট অন সানডেজ, সেটাও হবে, তবে সেটা না করাই ভালো। যেহেতু সামনে তথ্য আছে সেহেতু ডান পাশেরটা দিয়ে করলে ভালো আমরা। আচ্ছা, বি নম্বর, হি ভিজিটস হিজ মাদার, সে তার মাকে দেখতে যায় এভরি উইক, প্রতি সপ্তাহে। দুই ভাবে করতে পারি। প্রথমত আমরা যদি হিজ মাদার কাকে দেখতে যায়, তার মাকে দেখতে যায়, তাহলে কাকে আমরা জানি যে অবজেক্ট পজিশন থেকে, দেখো হি হচ্ছে সাবজেক্ট, ভিজিট হচ্ছে ভার্ব, এখন হিজ মাদার হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট পজিশন থেকে যখন কোনো ব্যক্তি বাদ দিব তখন সবসময় হুম দিয়ে করব। তাহলে তুমি হুম দিয়ে করতে পারো যে কাকে দেখতে যায়। তাহলে প্রথমে ডব্লিউ এস কোশ্চেন হচ্ছে হুম, অক্সিলারি ভিজিটস থেকে ডাস, ডাস, সাবজেক্ট হচ্ছে তোমার হি, বাকি অংশ ভিজিট, এভরি উইক, সে প্রতি সপ্তাহে কাকে দেখতে যায়, উত্তর তার মাকে দেখতে যায়। অথবা তুমি যদি এভরি উইকের উপর প্রশ্নটা করো, আমি তোমাকে বলেছি যে এভরি ডে, এভরি উইক, হ্যাঁ, ওয়ান্স টোয়াইস, এগুলো হাউ অফেন দিয়ে প্রশ্ন করতে হয়, হাউ অফটেন বা হাউ অফেন। তো সেক্ষেত্রে এটা এভাবে করা যেত, প্রথমে যে হাউ অফেন, অক্সিলারি ভিজিটস থেকে ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ তোমার ভিজিট হিজ মাদার, প্রশ্নবোধক চিহ্ন। দুই ভাবেই করা যেতে পারে, তোমরা যেভাবে যে করে পারো। আমি দুই ভাবেই করছি, তোমরা সবাই খেয়াল করো, তোমরা করে নাও, মিলিয়ে নাও কার কয়টা হলো। সি নম্বর, আচ্ছা, শি ক্যান স্পিক, এইটা একটু ঝামেলা আছে বলো তো, এইটা তো তোমাদেরকে একটু ভালো করে করাইতে হবে, অনেক সময় একটু সময় আমরা খরচ করি, সমস্যা নেই। আচ্ছা, এটা একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি, মনে করো এটা নতুন তথ্য তোমার কাছে আর কি, তাই শি ক্যান স্পিক, সে বলতে পারে, কি বলতে পারে, বাংলা বলতে পারে, ইংলিশ বলতে পারে, ফ্রেঞ্চ বলতে পারে। আচ্ছা, বাংলাটা কি বলো, একটা ভাষা, ইংলিশটা কি একটা ভাষা, ফ্রেঞ্চটা কি একটা ভাষা। তোমাকে যদি এরকম দেখো যে অবজেক্টে দুই থেকে তিনটা জিনিস একই রকম আছে, সেই ক্ষেত্রে তোমরা এভাবে করবা, এই তিনটা তো ভাষা, তাহলে সে কি 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 ভাষা বলতে পারে। আচ্ছা, যেমন এটা এই তিনটা তো ভাষা, এর জন্য বলবো হচ্ছে হুইচ বা হোয়াট, যা বলো, হুইচ বা হোয়াট যা বলো। আমি হুইচ বললাম, হুইচ ল্যাঙ্গুয়েজেস, কোন ভাষাগুলো, এটা হচ্ছে তোমার ডব্লিউএস। তারপর অক্সিলারি হচ্ছে ক্যান, সাবজেক্ট হচ্ছে শি, বাকি অংশ স্পিক। তোমরা হয়তো একটু আধো আধো বুঝেছো। আমি আর একটা প্রশ্ন যদি তোমাদেরকে একটু বলি, দেখো উদাহরণ হিসেবে, ধরো এইটার এক্সারসাইজ দেখো। আমি আর একটা প্রশ্ন যদি বলি যে আই লাইক, আমি পছন্দ করি, ম্যাঙ্গো, লিচি অ্যান্ড বানানা।
এই একটা বাক্য, তাই না? দেখো বলেছে আই লাইক, আমি পছন্দ করি, ম্যাঙ্গো, লিচি অ্যান্ড বানানা, আমি আম, লিচু এবং কলা পছন্দ করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অবজেক্ট পজিশনে তিনটা জিনিস আছে। ম্যাঙ্গো একটা জিনিস, ম্যাঙ্গোটা কি? একটা ফল। লিচি একটা ফল, আবার বানানা একটি ফল। তখন তুমি এরকম যদি দেখো, তাহলে তুমি কি করবা? যে এই ম্যাঙ্গো, লিচি অ্যান্ড বানানা বাদ দিয়ে বলবা হচ্ছে হুইচ ফ্রুটস, কোন ফলগুলো, তারপর অক্সিলারি হচ্ছে তোমার লাইক থেকে ডু, সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, বাকি অংশ লাইক। ঠিক আছে? এরকম করে আরো একটি প্রশ্ন যদি তোমাদেরকে আমি দেই, তোমরা যদি এটার অ্যান্সার একটু আমাকে করে বলতে পারো, যে পারো কিনা, যে দেখো যে আই হ্যাভ, তোমার ভিজিটেড, আমি ভ্রমণ করেছি, আই হ্যাভ ভিজিটেড, আমি ভ্রমণ করেছি, সরি, আই হ্যাভ ভিজিটেড, আমি ভ্রমণ করেছি, যে তোমার হচ্ছে আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। এটা কি হতে পারে দেখি, চেষ্টা করো তো। তুলি বলেছো হোয়াট, হ্যাঁ হোয়াট দিয়ে হবে, হোয়াট দিয়ে হবে, কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এটা দেখো সবাই, আচ্ছা হ্যাঁ, কি বলছো যে হুইচ কান্ট্রিজ, হ্যাঁ হুইচ কান্ট্রিজ হবে, অত কোন দেশগুলো, হুইচ কান্ট্রিজ, হ্যাঁ থ্যাংক ইউ। দেখো তাহলে তোমাদের হয়েছে, সেটা হচ্ছে দেখো যে এগুলো একটা দেশ, তাই না? তাহলে বলবো হচ্ছে হুইচ কান্ট্রিজ, কোন দেশগুলো, অক্সিলারি হ্যাভ, সাবজেক্ট আই থেকে ইউ, ভিজিটেড, কোন দেশগুলো তুমি ভ্রমণ করেছো। ঠিক আছে? মানে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হুইচ কান্ট্রিজ, কোন দেশগুলো, অক্সিলারি হ্যাভ, সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, বাকি অংশ ভিজিটেড। আরেকটা যদি বলি, আরেকটা চেষ্টা করো। আচ্ছা, তোমরা বলছো হুইচ প্লেসেস বলেছো, কেউ কেউ হুইচ প্লেসেস দিলেও যে ভুল হবে তা কিন্তু না, সেটাও কিন্তু হয়। আচ্ছা, আরেকটা যদি বলি যে হি লাইকস, সে পছন্দ করে, ক্রিকেট, ফুটবল অ্যান্ড চেস, চেস মানে দাবা। এই তিনটা কি বলতো, আমি একটু তোমাদের হেল্প করি। এই তিনটা হচ্ছে খেলা, খেলা ইংরেজি গেমস, গেমস, GAMES, গেমস। এইটা একটু করো তো সবাই, খাতায় করলেও হয়, সমস্যা নাই। হি লাইকস ক্রিকেট, ফুটবল অ্যান্ড চেস, এটা একটু করো। গুড গুড, হ্যাঁ তোমরা পেরেছো, গুড, ভেরি গুড। হ্যাঁ, খুশি হলাম, ফাইন, তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে এবার আমরা সূত্রটা মোটামুটি ধরতে পেরেছি, যে আমাদের এরকম একাধিক জিনিস থাকলে আমরা করবো কি, তাহলে হুইচ গেমস, কোন খেলাগুলো, ডাস, যেহেতু লাইকস রয়েছে, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ লাইক। তাহলে হুইচ গেমস ডাজ হি লাইক। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এরপরে দেখো ডি নম্বর, হি ইজ এন্ট্রাস্টেড উইথ এ নোবেল টাস্ক, তাকে একটি নোবেল টাস্ক দিয়ে, মানে হচ্ছে মহৎ কাজ দিয়ে তাকে বিশ্বাস করা হয়েছে।
তাহলে কি দিয়ে বিশ্বাস করা হয়েছে? একটি মহৎ কাজ, এটা একটা বস্তু, তাহলে বস্তু, বস্তু বাদ দিলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ইজ, সাবজেক্ট হি, বাকি অংশ হচ্ছে এন্ট্রাস্টেড উইথ। ই নম্বর, হি কামস ফ্রম খুলনা, সে খুলনা থেকে আসে। তোমাদেরকে বলেছিলাম যে কোথায়, কখন, কিভাবে, কেন, কেমন, এইগুলো দিয়ে প্রশ্ন করলে তোমার প্রিপোজিশন বাদ যায়, তবে ফ্রমটা কখনো বাদ যায় না। তো কোথায়, হোয়ার। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি কামস থেকে ডাস, সাবজেক্ট শি, বাকি অংশ কাম ফ্রম। এফ, দি বয় কান্ট গো আউট, ছেলেটি বাইরে যেতে পারে না, বিকজ অফ সেভিয়ার কোল্ড, মারাত্মক ঠান্ডার কারণে। কেন? বিকজ অফ সেভিয়ার কোল্ড। হোয়াই। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি কান্ট, সাবজেক্ট দ্য বয়, বাকি অংশ গো আউট, প্রশ্নবোধক চিহ্ন। মাসুম বিল্লাল বলছে ডাচটা কেন হয়? মাসুম, যখন মূল ভার্বের সাথে এস বা এস থাকে তখন ডাচ হয়। যেমন দেখো কামসের সাথে এস আছে, তার জন্য ডাচ বসেছে। হ্যাঁ, আবার এইখানে দেখো এই যে ভিজিটস, এস ছিল মূল ভার্বের সাথে এস, তার জন্য তোমার ডাচ বসেছে। জি। হোয়াই ক্যান দ্য বয় নট গো আউট, হ্যাঁ নটটাকে শেষে দিলে হবে, তবে সংক্ষিপ্ত দিলে কানটাকে প্রথমে রাখবা। আচ্ছা, তারপর দেখো দি ডক্টর সাজেস্টেড দ্য পেশেন্ট, ডাক্তার পরামর্শ দিয়েছে রোগীকে নট টু ইট ফ্যাটস, মানে হচ্ছে চর্বি না খেতে। তো এটা তুমি কি করতে পারো যে কাকে পরামর্শ দিচ্ছে, তাহলে তুমি পেশেন্ট দিয়ে হুম দিয়ে করতে পারো। হুম, সাজেস্টেড হচ্ছে ভি টু, তো ভি টু থাকলে ডিড, সাবজেক্ট হচ্ছে ডক্টর, বাকি অংশ সাজেস্ট নট টু ইট ফ্যাটস। আবার তুমি যদি বলো যে ডাক্তার রোগীকে কি পরামর্শ দিয়েছিল, তাহলে সেটা হচ্ছে নট টু ইট ফ্যাটস। সেক্ষেত্রে এরকম এরকম করতে যে হোয়াট, অক্সিলারি সাজেস্টেড থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে দি ডক্টর, বাকি অংশ সাজেস্ট দ্য পেশেন্ট। দেখো তো প্রশ্নগুলোতে কারো কোনো সমস্যা আছে কিনা। হু দিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, জি নম্বর যদি বুঝতে খুবই অসুবিধা হয় রসগোল্লা মাইরে দাও, কারণ এই 2006 সালে রসগোল্লা মারি নেই বললেই চলে। তো এটা রসগোল্লা মাইরে দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমার মনে করো দি ডক্টর বাদ দিয়া হু সাজেস্টেড দ্য পেশেন্ট নট টু ইট ফ্যাটস, ফাইন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটা বা দুইটা তো তুমি রসগোল্লা মারতে পারোই, মানে 7 নম্বর সূত্র করতেই পারো, সেটা অসুবিধা হয় না। জি নম্বরটা হোয়াট দিয়ে করলে হবে না, জি নম্বরটা, হ্যাঁ হোয়াট, দেখো দুইটাই দিছি আমি। আহ, আশা আঞ্জুম বলেছে হাউ মেনি দিয়ে করলে না, হাউ মেনি দিয়ে করলে হবে না। স্যার ডিড কেন হলো বিশাল? ডিড হলো ভি টুর জন্য, ভি টু মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে ডিড হয়। আর রসগোল্লা মানে কি মেহেনুর, আজকে নতুন তো বোধহয়, ওটা বোধহয় বুঝতে পারছে না। 7 নম্বর সূত্র তুমি 3 নম্বর ক্লাস পড়লে এটা বুঝতে পারবে। মানে হচ্ছে রসগোল্লা বলতে কি কোনো পরিবর্তন লাগে না, তুমি এই দি ডক্টরের জায়গায় শুধু হু বসাই দিলে হয়ে যায়, ঠিক আছে। এফ নম্বর হু দিয়ে করলে হয়, হবে। আব্দুল্লাহ বলেছে হবে। তোমাদের ক্লাস প্ল্যানটা দেওয়া হয় নাই? হ্যাঁ, কি বলে? তোমাদের কি ক্লাস প্ল্যান দেই নাই আমি? হ্যাঁ,
হ্যাঁ দিয়েছি তো, ক্লাস প্ল্যান দিয়েছি, 16 তারিখে দিয়েছি। আচ্ছা নেক্সট পার্টে যাই, তাই না? গুড, থ্যাংক ইউ। তো সবাই আশা করি মোটামুটি বুঝিয়েছি। এবার আসো রাইট ফর্ম অফ ভার্বস এর দিকে যাই। অনেক কষ্ট করলাম, তিনটা আমাদের জিনিস, আমাদের ক্লাস টেস্ট এইমাত্র শেষ হলো, মানে ক্লাস টেস্ট বলতে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস কালকে যা পড়াইছি ওইটা আমরা একটু রিভাইজ করলাম, আর ডব্লিউএস কোশ্চেন বিগত সাল শেষ হলো, এবার নতুন করে রাইট ফর্ম অফ ভার্বস শুরু, তাই তো? তো আসো একটু জিরাই নাও সবাই, বেশ কষ্ট টষ্ট হয়েছে সবার, একটু জিরাই নাও। এবার রাইট ফর্ম অফ ভার্বস এর নতুন সূত্রে যাই। আজকে রাইট ফর্ম অফ ভার্বস এর 3টা সূত্র পড়বো, 2, 3, 4 শেষ। তারপরে সহজ সহজ সূত্র, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো প্যারা নাই, চিল। আচ্ছা এই দেখো 2 নম্বর সূত্র, সবাই একটু পড়ো কি বলছে। রোল নম্বর 2, 3, 4 পড়বো আজকে শুধু, হ্যাঁ 2, 3, 4, বেশি না। আমাদের টার্গেট আজকে 2, 3, 4, ক্লাস প্ল্যানে আমাদের 2, 3, 4ই দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো, সমস্যা নেই। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বর্তমান কালের কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা, চেনার উপায় মানে কোন কোন শব্দগুলো থাকলে এটা আমরা বুঝতে পারি যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, আর একটা লিখে রাখতে পারো ডে বাই ডে। এই কথাগুলো কোনো বাক্যের ভিতরে থাকলে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নেই। যেমন ধরো 21 নম্বর বাক্যটায় বলেছে এট দিস মোমেন্ট, এই মুহূর্তে, হি কাম টু আওয়ার মিটিং, এই মুহূর্তে সে আমাদের মিটিং এ আছে। আচ্ছা তাহলে এখানে এট দিস মোমেন্ট কথাটা যদি আছে, দেখো এইটা যদি না থাকতো, হি কাম টু আওয়ার মিটিং এই কথাটা যদি না মানে এইরকম যদি থাকতো, তাহলে কোন টেন্স? তুমি তোমার মতো টেন্স ধরে নিতে পারতা, ইচ্ছা, তুমি প্রেজেন্ট টেন্স ধরতে পারতা, পাস্ট টেন্স ধরতে পারতা, ফিউচার টেন্স ধরতে পারতা, এটা তোমার ইচ্ছা। কিন্তু যখন তোমাকে এই যে এট দিস মোমেন্ট বলে দিছে, তাহলে তোমাকে আর কোনো টেন্সে যাওয়ার কায়দা নাই। তুমি জানো যে এট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে আমাকে কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে যেতে হবে। তাহলে এট দিস মোমেন্ট, এই মুহূর্তে, হি ইজ কামিং, হিট পর অ্যামিজার ওয়াজার, তাহলে ইজ কামিং টু আওয়ার মিটিং, এই মুহূর্তে সে আমাদের সভায় আসছে। টু ইজ কামিং, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। আবার 21 নম্বর 22 নম্বর বাক্যটা দেখো, লেখা রয়েছে নাও দে প্লে ফুটবল, এখন তারা ফুটবল খেলছে। এই নাও কথাটা যদি না থাকতো, দেখো এখানে যদি মনে করো নাও কথাটা না থাকতো, তাহলে কিন্তু আমি এটা কোন টেন্স সেটা ধরতে পারতাম না। কিন্তু যখনই বাক্যের ভিতরে নাও দেখতে পেলাম, তাহলে আমরা এটা নিশ্চিত হয়ে গেলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু ধরতে পেরেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের গঠন আসবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে সাবজেক্ট হচ্ছে দে, দের জন্য আর বসে, দে আর প্লেইং ফুটবল। তারপরে বাক্যটা দেখো যে এট প্রেজেন্ট, বর্তমানে, বাংলাদেশ ফেস আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বর্তমানে বাংলাদেশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম বা বেকারত্ব সমস্যার সম্মুখীন হচ্ছে। তাহলে এট প্রেজেন্ট কথাটা থাকার কারণে আমরা নিশ্চিত হলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এট প্রেজেন্ট বাংলাদেশ ইজ ফেসিং, বাংলাদেশ মুখোমুখি হচ্ছে, ইজ ফেসিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম। ক্লিয়ার? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি বলো, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব তো আমাদেরকে এটুক বসাতে হয়, অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। চেনার উপায় কি? নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, এই কথাগুলো থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে বসি। হ্যাঁ, পয়েন্টিং ওয়ার্ডসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পয়েন্টিং ওয়ার্ডসটা
আচ্ছা দেখো এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? রুল নম্বর 3 বা টেন্স নম্বর 3 মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3 যেটা প্লাস অবজেক্ট। তাহলে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে আমাদের মূল কথা। যেমন দেখো এটা আমরা চিনবো কিভাবে? যেমন প্রত্যেকটা টেন্সে কিন্তু পয়েন্টিং ওয়ার্ডস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পয়েন্টিং ওয়ার্ডস দেখেই আমরা মূলত টেন্সটাকে ধরতে পারি। তো সেক্ষেত্রে মুখস্থ রাখতে হবে, যেমন জাস্ট, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, এভার, লেটলি, এই কথাগুলো থাকলে এটা অবশ্যই কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। তো এই কথাগুলো বাক্যের ভিতরে যদি উপস্থিত থাকে নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমাদেরকে বলতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা, দেখো এই বাক্যটা খেয়াল করি, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক জাস্ট নাও। যেহেতু এই বাক্যের ভিতরে জাস্ট নাও উপস্থিত রয়েছে, শুধু নাও থাকলে আমরা বলতাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা একটু আগে পড়েছিলাম। কিন্তু এখানে যেহেতু জাস্ট নাও কথাটা রয়েছে, জাস্ট নাও কথাটা থাকার কারণে আমরা নিশ্চিত হলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। তাহলে সাবজেক্টকে বলো হি, হ্যাজটা দেওয়াই আছে মানে বোনাস, তাহলে হ্যাজ আমার কলমের কালি খরচ করে নতুন বসাতে হলো না। প্লাস হচ্ছে V3, ফিনিশের V3 কি বলো? ফিনিশড দ্য ওয়ার্ক জাস্ট নাও। তাহলে আমাকে এখানে শুধু ফিনিশড বসাতে হয়েছে। 25, হি নট ডু হিজ ওয়ার্ক ইয়েট, সে এখনো তার কাজটি করেনি। এখানে তোমার ইয়েট থাকার কারণে তুমি নিশ্চিত হয়ে গেছো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের 3 নম্বর। সাবজেক্ট হচ্ছে হি, হির জন্য হ্যাজ, V3, ডু থেকে কি বলো? ডান। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস V3 বসালাম, কিন্তু যখন দেখবো ব্র্যাকেটে নট আছে তখন আমরা মাঝখানে নটটা লিখবো। তাহলে হ্যাজ নট ডান হিজ ওয়ার্ক ইয়েট, সে এখনো তার কাজটি করেনি। দে লঞ্চ এ নিউ প্রোডাক্ট ইন দ্য মার্কেট লেটলি, তারা সম্প্রতি তাদের বাজারে একটি নতুন প্রোডাক্ট চালু করেছে। এখানে লেটলি কথাটা থাকার কারণে আমরা নিশ্চিতভাবে বুঝে গেলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আগে সাবজেক্ট, দে হ্যাভ লঞ্চড এ নিউ প্রোডাক্ট ইন দ্য মার্কেট। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা চিনবো কাকে কাকে দিয়ে, সেটা আমাদের বেশি মনে রাখতে হয়। জাস্ট, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, এভার, লেটলি, এই কথাগুলো থাকলে আমাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এরপরে আমাকে গঠনে যেতে হবে। গঠনটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের 3 নম্বর মানে পাস্ট পার্টিসিপল। নিজেকে একটু চেক করো, আমি কয়েকটা প্রশ্ন তোমাকে একটু করতে দিচ্ছি, তোমরা 2-3 মিনিটের মধ্যে করে ফেলো। এখানে দেখো 6টা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই সূত্র থেকে 6টা প্রশ্ন। হ্যাঁ 6টা প্রশ্ন, জাস্ট উত্তরটা একটু খাতায় লেখো। এই 6টা একটু করো সবাই। ফারজানা আক্তার মিম বলেছে হ্যাভ কোথায় বসাবো, হ্যাজ কোথায় বসাবো। এটা বোধহয় কালকে আমরা আলোচনা করেছিলাম, হ্যাভ কোথায় বসাবো। তারপরে যদি মনে না থাকে, সেটা হচ্ছে তোমার হ্যাভ কোথায়, হ্যাজ কোথায়। তোমার হচ্ছে একজন বুঝালে হ্যাজ, একাধিক বুঝালে হ্যাভ, আর হচ্ছে তোমার ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সবসময় হ্যাভ। ঠিক আছে, এর ক্ষেত্রে তোমার ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে একজন না দুইজন দেখার কোনো কায়দা নাই। ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সবসময় হ্যাভ। আর থার্ড পার্সনের ক্ষেত্রে যদি একজন বুঝায় তাহলে হ্যাজ, একাধিক জন বুঝাইলে হ্যাভ। দেখো হ্যাঁ, অমল সব থেকে সহজে বলেছো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ, বাকি ক্ষেত্রে হ্যাভ।
ইয়াসমিন বলছে হ্যাড কোথায় বসে? হ্যাডের দরবার এখন আমাদের কাছে আছে নাই, হ্যাডটা বসে হচ্ছে তোমার অতীতে। হ্যাড হচ্ছে তোমার, হ্যাড হচ্ছে কি, হ্যাড হচ্ছে তোমার পাস্ট টেন্স, ওটা ওটা সবার জন্য বসে। পাস্ট টেন্সে কোনো হয় না, পাস্ট টেন্সে আবার পাস্ট টেন্সে কোনো নিয়ম নাই, পাস্ট টেন্স সবার জন্য বসে, হ্যাড বসে সবার জন্য। দেখো সবাই কার কটা হলো। প্রথমে, দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাংক, এই বাক্যের ভিতরে কোনো পয়েন্টিং ওয়ার্ডস নাই, তাহলে তুমি কিভাবে বুঝবা যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাজটা কি? প্রথমে হ্যাভ অথবা কি বলো হ্যাজ প্লাস ভি3, এই তো কাজ। তাহলে এখানে দেখো দ্য রিভার হ্যাজ, এখানে হ্যাজ দেয়া আছে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3, তাহলে হ্যাজটা দেয়া আছে, আমাকে শুধু ওভারফ্লোড বসাতে হবে, ওভার ফ্লোট, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এ নম্বর গেল। বি নম্বরে বলেছে ইউ হ্যাভ, তাহলে হ্যাভ দেওয়া আছে, আবারও হ্যাভ দেওয়া আছে, এটা 2007 সালের প্রশ্ন। দেখো হ্যাভ দেওয়া আছে, তাহলে হ্যাভ যদি দেওয়া থাকে শুধু ভি3 বসাতে হবে, ডুর ভি3 ডান। সি নম্বর, এখানেও হ্যাভ দেওয়া আছে, কি শুরু করছে এরা, শুধু হ্যাভ দিয়ে দেয়। আচ্ছা, হ্যাভ দিয়ে দেওয়া আছে, ভালো কথা, তাহলে শুধু ভি3 বসাতে হবে। এখন প্রশ্ন হইতেছে এই হ্যাডের ভি3টা কি, এইটা হচ্ছে ঝামেলা। হ্যাডের আবার ভি3 কি, এটা বলতে পারো কেউ? হ্যাডের ভি3 কি, এটা আবার কে কি লিখছো? এটা তো সিরাক, তো একটু ঝামেলার প্রশ্ন, কও তো। এটা অনেকে তো বলবে না স্যার বুঝি নাই। ও, হ্যাডের ভিতরে হ্যাড, ঠিক আছে, এটা তো তোমরা জানো আর কি। তাহলে আমাদের কি করলাম, অনেকে বলছে আর একটু ক্লিয়ার করলে ভালো হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্ব 3 নম্বর, সাবজেক্টকে দ্য রিভার, হ্যাজ এর পর ভি3, ভি3 বসবে এখানে ওভারফ্লো থেকে ওভারফ্লোড। আচ্ছা, ইউ হ্যাভ, ইউ সাবজেক্ট, হ্যাভ দেওয়া আছে, তাহলে ভি3 বসবে এখানে, তাহলে ডুর ভি3 কি ডান। সাবজেক্ট
হ্যাভ হচ্ছে দেওয়া আছে, হ্যাডের ভি3 বসবে, কিন্তু হ্যাডের ভি3 হ্যাডেই। আমরা জানি যে কি, আমি তোমাদেরকে এখানে একটু জানাই দিচ্ছি যে মনে করো হ্যাভ অথবা হ্যাজ, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে তোমার হ্যাড, হ্যাডের ভি3 মানে পাস্ট পার্টিসিপল হচ্ছে তোমার হ্যাড। তাহলে ব্র্যাকেটে কি দেওয়া আছে? ব্র্যাকেটে দেওয়া আছে হ্যাড, তাহলে হ্যাড তো ভি3 আছে, কাজেই আমরা এখানে ভি3 বসাবো। তো হ্যাডের ভি3টা হ্যাড, কিন্তু সেই হ্যাডই বসছে। খেয়াল করো, এটা তোমরা একটু বুঝতে অনেকের কষ্ট হতে পারে। হ্যাডের ভি3 হ্যাড, রহস্যময় বালিকা বোঝে নাই। আচ্ছা, হ্যাঁ, এটা তো বোঝা একটু কঠিন কিনা না। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি ভি1, এটা হচ্ছে ভি2, এটা হচ্ছে ভি3। আমাদের নিয়ম হচ্ছে হ্যাভ অথবা হ্যাজের পরে ভি3 বসে। তাহলে এখানে হ্যাভের পর কি এটার ভি3 বসবে, তাহলে হ্যাডের ভি3 কি, হ্যাডের ভি3 হ্যাডেই, তার জন্য ভি3 দেওয়া আছে। তো এখানে অ্যান্সারটা কি আসবে? হ্যাড। ডি নম্বর, দ্য প্লে জাস্ট বিগিন, খেলাটি এইমাত্র শুরু হয়েছে। এইবার কিন্তু আমরা পয়েন্টিং ওয়ার্ডস পেয়েছি, জাস্ট পেয়েছি, তাই না? তো জাস্ট যখন তুমি পেয়েছো, তোমাকে বলতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের 3 নম্বর। এখানে সাবজেক্টকে বলো দ্য প্লে, পুরোটা লিখে নাইলে অনেকে বোঝে না। প্লে মানে হচ্ছে খেলা বা নাটক, তো খেলাটি, তাহলে খেলাটির জন্য হ্যাজ জাস্ট, বিগিনের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিগান, হ্যাজ জাস্ট বিগান। ঠিক আছে। এ নম্বর, হি জাস্ট লিভ দ্য হাউস। এই মনে করো এই জাস্টটা কি আছে, ব্র্যাকেটের বাম পাশে আছে না, জাস্টটা যদি ভিতরে থাকে বাক্যের ভিতরে, তাহলে কিন্তু এই হ্যাভ অথবা হ্যাজের পরে রাখতে হবে আর কি। হি জাস্ট লিভ দ্য হাউস, তাহলে বলবা হি হ্যাজ জাস্ট, লিভের ভিতরে আছে লেফট দ্য হাউস। এফ নম্বর, দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড ইটস ব্যাংক, তাহলে দি সাবজেক্ট হচ্ছে দ্য রিভার, হ্যাজ দেয়া আছে, তাহলে ভি3 বসাতে হবে শুধু। ওভারফ্লোর ভি3 হচ্ছে ওভারফ্লোড ইটস ব্যাংক। জি নম্বর, হি বাই এ কার রিসেন্টলি, সে সম্প্রতি একটি গাড়ি কিনেছে। তো রিসেন্টলি থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে সাবজেক্ট হচ্ছে হি হ্যাজ, ভি3 হচ্ছে বট এ কার রিসেন্টলি, সে সম্প্রতি একটি গাড়ি কিনেছে, হ্যাজ বট। দেখো তো বলছো কিনা। আচ্ছা, প্রথম দুইটা প্রশ্ন, আচ্ছা আমি আবার একটু বুঝাচ্ছি। আচ্ছা, এ নম্বর আবার একটু বুঝাচ্ছি, সবাই খেয়াল করো। দ্য রিভার, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য রিভার, হ্যাজ দেওয়াই আছে, ভি3 বসাতে হবে, ওভারফ্লো থেকে ওভারফ্লোড ইটস ব্যাংকস, নদীটি তার তীর ছাপিয়ে গেছে। বি নম্বর বলেছে দেখো, তোমার সাবজেক্ট হচ্ছে ইউ, হ্যাভ দেওয়াই আছে, ডু ভি3 ডান, এ রং টু হিম, তুমি তার প্রতি অন্যায় করেছো। সি নম্বর, আগে সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভ দেওয়াই আছে, ব্র্যাকেটের ভার্বের 3 নম্বর বলতে হবে, তো হ্যাভের 3 নম্বর হ্যাভই আছে, মানে হ্যাডই আছে, হ্যাডই 3 নম্বর, হ্যাডের পরিবর্তন হচ্ছে না, কারণ হ্যাডই 3 নম্বর। মাই রেফারেন্স অ্যাট লাস্ট, হ্যাভ কি বাদ যাবে না? হ্যাভ বাদ যাবে কেন? হ্যাভ তো থাকবেই, হ্যাভ তো সূত্রের হ্যাভ, আর এই হ্যাডটা হচ্ছে ব্র্যাকেটে যে ভার্ব আছে তার হ্যাড, মানে তার ভি3। হ্যাঁ। ডি নম্বর, আগে সাবজেক্ট হচ্ছে দা প্লে, তারপর হ্যাজ, জাস্টটা মাঝখানে রাখতে হয়, জাস্ট বিগান, ভি3। হি জাস্ট লিভ, তাহলে হি সাবজেক্ট হচ্ছে হি, তারপর হ্যাভ অথবা হ্যাজ এর হ্যাজ, তারপর জাস্টটা মাঝখানে রাখতে হয়, প্লাস ভি3 হচ্ছে লেফট। দ্য রিভার, সাবজেক্ট হচ্ছে দ্য রিভার, হ্যাজ, ওভারফ্লোড ভি3 ওভারফ্লোড, বাকি অংশ ইটস ব্যাংক। হি বাই এ কার রিসেন্টলি, তাহলে সাবজেক্ট হচ্ছে হি, হ্যাভ অথবা হ্যাজ এর হ্যাজ প্লাস ভি3, বাইরের ভি3 বট, তারপর অবজেক্ট টু অবজেক্টিভ।
একজনের জন্য হ্যাজ, আর ফার্স্ট বা সেকেন্ড পার্সনের জন্য হ্যাভ হয় কেন? ফার্স্ট বা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে একজন বা দুইজন বলা যাবে না, ফার্স্ট বা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সবসময় হ্যাভ। আর থার্ড পার্সনের ক্ষেত্রে হিসাব করতে হবে, একজন হলে হ্যাজ, একাধিক হলে হ্যাভ। মনে রেখো। আচ্ছা দেখো, এরপরে আমরা সূত্র নম্বর 4-এ যাই। অনেক রাত হয়ে মানে অনেক হয়েছে ক্লাস, আজকে 4 নম্বর সূত্র দিয়ে শেষ করব। 4 নম্বর সূত্রটা সব থেকে সহজ এবং খুবই সহজ। খুবই সহজ মানে খুবই সহজ। এটা হচ্ছে কি, বর্তমান কালের কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলিতেছে। মনে করো কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে, মনে করো একটা কাজ 2005 সালে শুরু হয়েছে, সেই কাজটা এখনো চলতেছে। ধরো 2000 এখন কত 24, এখনো চলতেছে, এমনটি যদি বোঝায় কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলিতেছে। মনে করো কোনো একটা কাজ সকাল থেকে শুরু হইতেছে, সকাল থেকে শুরু হইয়া বিকাল মানে রাত এখনো পর্যন্ত হইতেছে। এই যে কোনো একটা কাজ অতীতে শুরু হয়ে এখনো চলিতেছে এমন যদি বোঝায়, তাহলে হয় তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠনটা কি? গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে কি বলো, আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। বাক্যের শেষে জাস্ট দিলে ভুল হবে। জাস্ট যদি মনে করো মাঝখানে থাকে, তাহলে মাঝখানেই রাখতে হবে। জাস্ট না, শুধু ওই মনে করো যে কোনো পয়েন্টিং ওয়ার্ড যদি মাঝখানে থাকে, যেমন মনে করো রিসেন্টলি দিয়া। আচ্ছা এখানে কনফিউশন রয়ে গেছে, একটা প্রশ্ন দেই। যেমন হি রিসেন্টলি বাই এ কার, সে একটা গাড়ি কিনেছে। তোমরা খেয়াল করো, এই রিসেন্টলি যদি বাক্যের শেষে থাকতো, তাহলে এই রিসেন্টলিটা মাঝখানে বসতো না। কিন্তু যদি এই রিসেন্টলি, খালি রিসেন্টলি না, ওই যে আমরা একটু আগে যে মনে করো যে সকল পয়েন্টিং ওয়ার্ডস পড়ছে এখানে, এখানে যে সকল পয়েন্টিং ওয়ার্ডস পড়ছে, জাস্ট, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, এর যে কোনো একটা যদি বাক্যের এই যে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের বাম পাশে অথবা ব্র্যাকেটের জাস্ট ডান পাশে বসে, তাহলে আমরা কি করব, তোমার তখন এই তোমার এইগুলোকে মাঝখানে রাখতে হবে। হ্যাঁ, যেমন এখানে যদি আমি একটা উদাহরণ দিই, যে কি বলা যায়, যে উদাহরণটা একটু আগে দিলাম, যে হি রিসেন্টলি বাই এ নিউ কার, সে সম্প্রতি একটি নতুন গাড়ি কিনেছে। তাহলে তোমার হি, তাহলে হ্যাজ রিসেন্টলি বট এ নিউ কার। ঠিক আছে, এখানে রিসেন্টলিটা কি করছি বলো তো, আমার রিসেন্টলিটা হ্যাজ এর পরে মানে মাঝখানে রাখতে হয়েছে। শুধু রিসেন্টলি না, তোমার যেটাই থাকুক না কেন, ব্র্যাকেটের মানে এক বাম পাশে অথবা ব্র্যাকেটের ডান পাশে যেখানেই থাকুক, তোমাকে কি করতে হবে, ওই মাঝখানে রাখতে হবে। আর যদি মনে করো শেষে থাকতো রিসেন্টলিটা, তাহলে আমরা ওটা উত্তরে বসাইতাম না, বা ওটা শেষেই থাকতো, ওটার মাঝখানে আসতো না। আশা করি বুঝতে পারছো। বলো সব সময়ের জন্য কি ভি3 হবে? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টের গঠনই তো সাবজেক্ট প্লাস ভি3। প্রেজেন্ট পারফেক্ট গঠনই তো সাবজেক্ট প্লাস ভি3। 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলিতেছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এটা কেমনে বুঝবা? সিন্স, ফর, ফ্রম। খবরদার সিন্স, ফর, ফ্রম খালি না, এর সাথে সময় থাকবে। কি থাকবে? সময়। সিন্স, ফর, ফ্রম প্লাস সময় থাকলে বুঝবা কোনো কাজ অতীতে শুরু হইয়া এখনো চলিতেছে। তাহলে সেরকম যদি হয়, আমরা একটু খেয়াল করি। যেমন ইট রেইন সিন্স মর্নিং, বাক্যটার অর্থ হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কি প্রকাশ করছে? বৃষ্টিটা সকালে শুরু হয়েছে, এখনো চলিতেছে, শেষ হয় নাই। তার মানে আমাকে গঠনে যেতে হবে। তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সোজা কথায় কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলিতেছে বুঝালে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বসবে। তারপরে দেখো 28 নম্বর বাক্যটায়, দে ওয়ার্ক ফর দ্য প্রজেক্ট, তারা প্রজেক্টটার জন্য কাজ করতেছে ফর এ উইক, এক সপ্তাহ ধরিয়া। তাহলে সাবজেক্ট হচ্ছে দে, হ্যাভ বিন, ওয়ার্ক থেকে ওয়ার্কিং, দে হ্যাভ বিন ওয়ার্কিং, তারা কাজ করিতেছে, ফর দ্য প্রজেক্ট, ফর এ উইক, এক সপ্তাহ ধরে প্রজেক্টের উপর কাজ করতেছে। আবার দেখো 29 নম্বর, উই লিভ ইন দ্য সিটি, আমরা শহরে বাস করছি, ফ্রম
2011 সাল থেকে আমরা শহরে বাস করছি, তাহলে উই হ্যাভ বিন লিভিং, আমরা বাস করছি ইন দ্য সিটি, শহরে, ফ্রম 2011। খুবই সহজ সূত্র, খুবই সহজ সূত্র। কারণ কি, আমাকে দেখতে হবে যে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলিতেছে কিনা। তো সেক্ষেত্রে আমরা কি দিয়ে বুঝি? সিন্স, ফর, ফ্রম দিয়ে বুঝি। তো অতীতে শুরু হয়ে এখনো চলিতেছে বুঝালে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। মূল ভার্বটাকে রেইন, তাই রেইনের সাথে আইএনজি। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর পর রেইনের সাথে আইএনজি। দে ওয়ার্ক ফর দ্য প্রজেক্ট ফর এ উইক, তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। দেখো, হ্যাভ বিন ওয়ার্কিং। উই লিভ ইন দ্য সিটি ফ্রম 2011, তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। উই হ্যাভ বিন লিভিং। ক্লিয়ার? কখন হ্যাভ দেবো, কখন হ্যাজ দেবো, এটা তো জাতীয় সমস্যায় পরিণত হয়েছে, অনেকেই জানে না। না, দেখো, হ্যাভ অথবা হ্যাজ, আবার সবাই ক্লিয়ার হও, হ্যাভ অথবা হ্যাজ এর ব্যাপারটা ক্লিয়ার হও। ফার্স্ট পারসন কে বলো? ফার্স্ট পারসন চিনো? ফার্স্ট পারসন তো চিনি আমরা সবাই, আই এবং কি বলো, উই। ফার্স্ট পারসনের জন্য সবসময় কি বসবে? হ্যাভ। সেকেন্ড পারসনের জন্য, সেকেন্ড পারসন কে? ইউ, ইউর জন্য সবসময় কি? হ্যাভ। এবার আসো থার্ড পারসন। থার্ড পারসন যদি একজন হয় বা একটা হয়, সিঙ্গুলার হয় আর কি, একজন বা একটা হয়, তাহলে হচ্ছে হ্যাজ। আর থার্ড পারসন যদি, এটা একটু লিখে রাখো সবাই, যাদের সমস্যা হয় তারা একটু লিখে রাখো, তাহলে আর ভুল হবে না। এটা একটু লিখে রাখো, কোথায় হ্যাভ কোথায় হ্যাজ, এটা একটু লিখে রাখো, এটা একটু লিখে রাখো। ফার্স্ট পারসনের জন্য হ্যাভ, সেকেন্ড পারসন মানে ইউর জন্য হ্যাভ, থার্ড পারসন একটা হইলে হ্যাজ, আর থার্ড পারসন একাধিক হইলে হ্যাভ। একটু লিখে রাখো। এটা লিখে রাখো, অনেকের সমস্যা হয় হ্যাভ অথবা হ্যাজে, এটা একটু লিখে রাখো সবাই। ফার্স্ট পারসন মানে আই এবং উই এর জন্য সবসময় হ্যাভ, সেকেন্ড পারসনের জন্য মানে ইউর জন্য সবসময় হ্যাভ, থার্ড পারসন যদি একটা হয়, যেমন থার্ড পারসন একটা কোনটা, যেমন হি, এটাও একটু ক্লিয়ার করে দিই যাদের সমস্যা। থার্ড পারসনের একটা বলতে কে? হি, তারপর ধরো সি, তারপর ধরো ইট, তারপর একজন ব্যক্তির নাম, একজন বস্তুর নাম, হ্যাঁ, এটা তার জন্য হ্যাজ বসবে। আর থার্ড পারসন একাধিক, একাধিককে একাধিক মনে করো দে, বা আরো যদি একাধিক কিছু বোঝায় তাহলে হ্যাভ বসবে। লিখে রাখো। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও একটু, সবাই একটু ক্লিয়ার হইলি। যেমন মনে করো 28 নম্বরে ইট আছে, তো ইট মানে কি? ইহা। থার্ড পারসন কি বলো? সিঙ্গুলার, একটা, তাহলে হ্যাজ বসবে। তাহলে হ্যাজ বিন রেইনিং। হ্যাঁ, তারপর দেখো দে, দের জন্য কি বসবে? দে তো ওই যে থার্ড পারসন একাধিক, একাধিক, তাহলে যেমন তারা অনেকগুলো, হ্যাভ বিন ওয়ার্কিং। তারপর এখানে দেখো উই, উই হচ্ছে ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসনের ক্ষেত্রে সবসময় হ্যাভ, হ্যাভ বিন লিভিং। দেখো, আচ্ছা নিগার সুলতানা কি বলেছো? পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স কে? ওই যে, হ্যাঁ, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই দুটো টেন্সের মধ্যে পার্থক্য সহকারে বুঝিয়ে দেবেন, ভালো হবে। নিগার সুলতানা, তোমাকে একটা সহজ টেকনিক বলে দিচ্ছি। তুমি এই দুটো বাক্যের ভিতর থেকে, মানে দুটো টেন্সের ভিতর থেকে নিগার সুলতানা একটা প্রশ্ন করেছে, তার জবাব দিচ্ছি। তোমরা দেখো, তোমরা এটা লেখো, এটা শেষ করো, আমি ওর জবাবটা দিচ্ছি। যে পাস্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই দুটো টেন্সের মধ্যে তুমি একটা শর্ট টেকনিক শেখো, সেটা হচ্ছে তুমি পাস্ট পারফেক্ট টেন্সটা ডিলিট দিয়ে দাও, ওইটা থেকে কোনো প্রশ্ন হবে না, শুধু প্রেজেন্ট পারফেক্টটা মনে রাখো। এটাই হচ্ছে তোমার শর্ট টেকনিক, বাকিটা পরে বুঝিয়ে দেবো। আচ্ছা, আমরা বুঝছি মোটামুটি, তাই না? এটা শেষ, তাহলে আমরা একটু এক্সারসাইজ করি। আচ্ছা, এক্সারসাইজে যাবো, আমরা একটু আরেকটু একটা জিনিস, একটা বাক্য তোমাদের লিখতে দিই, এটা একটু করো তো সবাই। হি বি ইল সিন্স মানডে।
আচ্ছা, এই বাক্যটার একটা অ্যান্সারটা আমাকে বলো দেখি। এই এই সূত্র আর কি, সে সোমবার থেকে অসুস্থ আছে, এটার অ্যান্সারটা কি একটু বলো তো আমাকে। গুড গুড। হ্যাঁ, অনেকে কমেন্ট বলেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তো হ্যাঁ, তোমরা অনেকে হ্যাজ বিন ইলিং বলেছো, অনেকে হ্যাজ বিন বিং বলেছো। আমি এই উত্তরটাই চাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। খেয়াল করো সবাই। 27 নম্বরে কি হয়েছে? 27 নম্বরে ছিল, বলো, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, রেইনিং, হ্যাজ বিন রেইনিং। এটা করেছিলাম কেন বলো তো? ব্র্যাকেটে ছিল রেইন, মানে মূল ভার্ব ছিল, তার জন্য রেইনিং। দে হ্যাভ বিন ওয়ার্কিং। এখানে হ্যাভ বিন প্লাস ওয়ার্কের সাথে কি করেছি? আইএনজি করছি। কেন করছি? ওয়ার্কটা হচ্ছে মূল ভার্ব, তাই ভার্বের সাথে আইএনজি করেছি। 29 নাম্বার, উই হ্যাভ বিন লিভের সাথে আইএনজি করেছি, লিভিং। হুম, কেন করেছি আইএনজি? ব্র্যাকেটে কি আছে? মূল ভার্ব আছে। কিন্তু খেয়াল করো, সবসময় আমরা মূল ভার্বের সাথে আইএনজি করব, কিন্তু এই টেন্সটাই, মানে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাই আমরা ব্র্যাকেটে যদি দেখি বি আছে, কি আছে? বি। একটু মনে রাখো, বি যদি থাকে, শুধু বি যদি থাকে, শুধু বি, তাহলে আমরা শুধু হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাবো, আইএনজিটা বসাবো না। কিরকম? হি হ্যাজ বিন ইল সিন্স মানডে। তোমরা যারা ইলিং বসাইছো বা বিং বসাইছো, এই ভুলটা তোমাদের করার দরকার ছিল, তার জন্য তোমাদেরকে আমি লিখতে দিছি, কারণ এই তথ্যটা জানা দরকার। আমরা সবসময় কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে মূল ভার্বের সাথে আইএনজি দেব, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে মূল ভার্বের সাথে আইএনজি দেব, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে মূল ভার্বের সাথে আইএনজি দেব। কিন্তু ব্র্যাকেটে যদি দেখি ভার্বটা বি আছে, কি আছে? বি, বি আছে, তখন আমরা শুধু হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাবো, আর কোনো কিছু লিখবো না, আইএনজিটা দেব না। ক্লিয়ার? এইটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, যাই আমরা এই এক্সারসাইজ করে করো। নিগার, তোমাকে আমি প্রশ্নের উত্তরটা কালকে দেবো বা পরে দেবো, এখন ওইটা যাক, এটুকু করো। আচ্ছা, আরাফাত আইএনজি কেন হবে না? ভাই, মূল ভার্ব থাকলে আইএনজি হতো, বি তো মূল ভার্ব না, এর জন্য আইএনজি হবে না। না, ডু থাকলেও না, আর আর কারোর জন্য না, শুধু বি থাকলে, আর কিছু না, শুধু বি থাকলে আইএনজিটা হবে না, শুধু বি থাকলে। আর দুনিয়াদের হিরো আলমও যদি ব্র্যাকেটে থাকে, হিরো আলমের মাথার দৃষ্টি একটা, মানে মাথার উপরে একটা আইএনজি হবে, কিন্তু শুধু বি থাকলে আইএনজিটা হবে না। ক্লিয়ার? আচ্ছা, দেখো সবাই একটু খেয়াল করো। নিকট, তোমার ওই ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি, এখন এই ব্যাখ্যাটা প্রাসঙ্গিকভাবে করলে আমরা একটা পেঁচাবাজিতে পড়ে যাবো, তো আপাতত এটা করি, এটা মনোযোগ দিয়ে করো, পরেরটা পরে দেখি। এই পাঁচটা করো, তারপর তোমাদের ছুটি, অনেক হয়েছে ক্লাস আমরা আজকে। তো আসলে বিগত বছরের প্রশ্ন ছিল না ডব্লিউএস, এর জন্য অনেকটা করছি আমরা। করো এই কটা।
আচ্ছা, থ্যাংক ইউ। এবার মিলিয়ে নেই আমরা, আসো। হ্যাঁ, শেষ করবো। দেখো, ইট রেইন ফর অ্যান আওয়ার, তাহলে অ্যান্সারটা হবে, আচ্ছা, ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার। 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার। আচ্ছা, এখানে দেখো হির পরে বি আছে, তাহলে হবে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর আ উইক। ইট ব্র্যাকেটে টু থাকলে টু মনে করবা নাই, তাহলে মনে করো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, হ্যাজ বিন রেইনিং। দে হ্যাভ বিন প্লেইং in the field for 2 hours. Chinmoy has been reading in this college for the last 2 years. দেখো বুঝছো কিনা সবাই? গুড, সবাই যে, থ্যাংক ইউ, ভেরি ফাইন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে এবার আমরা চাই, চলো আমাদের আজকে মেমোরাইজিং পার্টে যাই। অ্যান্টোনিম পড়া থাকবে হচ্ছে তোমাদের আজকে, গতকালকে ছিল কত পর্যন্ত যেন, 51 পর্যন্ত, আজকে কত পর্যন্ত দিব একটু দেখি আমি। আচ্ছা, আজকে দিব হচ্ছে তোমার 51 থেকে 60, 51 থেকে 60 দেবো। আচ্ছা, থ্যাংক ইউ, 51 থেকে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। দেখো 51, ইফিল, ইফিল মানে খারাপ, ইফিল খারাপ, গুড মানে ভালো। মিস্টার ওয়াই ইজ এ গুড পারসন, মিস্টার ওয়াই সাহেব একজন ভালো মানুষ। ফেলিয়ার ব্যর্থতা, সাকসেস সফলতা। আচ্ছা, যেমন দ্য সিক্রেট অফ সাকসেস লাইস ইন দ্য প্রপার ইউজ অফ টাইম। সফলতার গোপনীয়তা উপযুক্ত সময়ের ব্যবহারের উপর নির্ভর করে। ফেক মানে বাজে, জেনুইন মানে হচ্ছে আসল, অথেন্টিক আসল, রিয়েল আসল, অ্যাকচুয়াল আসল, তুমি যেটা লেখো। যেমন দ্য গোল্ড অফ দ্য রিং ইজ নট জেনুইন, এই সোনার মানে এই আংটির সোনা আসল না। ফেমাস বিখ্যাত, নটোরিয়াস কুখ্যাত। মিস্টার জেট ইজ এ নটোরিয়াস থিপ, মিস্টার জেট সাহেব একজন কুখ্যাত চোর। ফার্টাইল উর্বর, তাহলে বেয়ারেন অনুর্বর। ফ্লেক্সিবল নমনীয়, রিজিড শক্ত। ফ্রুগাল মিতব্যয়ী, যে আয় বুঝে ব্যয় করে। প্রডিগাল অপব্যয়ী বা এক্সট্রা ভ্যাগান্ট হতে পারে, এক্সট্রা ভ্যাগান্ট মানে যে অতিরিক্ত ব্যয় করে। জেনারোসিটি মহানুভবতা, সেলফিশনেস স্বার্থপরতা। জেন্টেল ভদ্র, রাফ
অভদ্র, ইম্পোলাইট অভদ্র। জেনুইন আসল, ইমপিওর ফেক বা ফলস, দুইবার আসছে বোধহয় এটা। আচ্ছা ঠিক আছে। ও ফেকের জেনুইন আর জেনুইনের ফেক, ঠিক আছে। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন। আচ্ছা হ্যাঁ, অন্য পড়া হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন থাকবে, রাইটিং পার্ট থেকে থাকবে অ্যাপ্লিকেশন, ব্যানিং দ্য ইউজ অফ মোবাইল ফোন। দেখো বইয়ের 19 নম্বর। আচ্ছা, ব্যানিং দ্য ইউজ অফ মোবাইল ফোন, এটা একটু পড়ছি আমি। আচ্ছা, প্রথমে ডেট লিখবা, তারপর দা প্রিন্সিপাল, কলেজের নাম একটা কাল্পনিক কলেজের নাম দিতে পারো, সমস্যা নেই, তারপরে স্থানের নাম। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর ব্যানিং দ্য ইউজ অফ মোবাইল ফোন ইন দ্য রুম, তো কক্ষে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধকরণ সম্পর্কে। স্যার, উইথ ডিউ রেসপেক্ট কমা উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, আমরা আপনার কলেজের শিক্ষার্থীরা বেগ টু স্টেট দ্যাট, আপনার কাছে প্রার্থনা জানাই যে মেনি অফ আওয়ার টিচার্স, আমাদের অনেক শিক্ষক, আর ইউজিং সেল ফোনস, তারা সেল ফোন ব্যবহার করেন, বোথ ইন ক্লাস অ্যান্ড এক্সাম হলস, ক্লাস এবং এক্সাম হলে। ইট ইন্টারাপ্টস, এটি ব্যাঘাত ঘটায় আওয়ার কনসেন্ট্রেশন ভেরি মাচ। সো দ্য ইউজ অফ সেল ফোনস ইন দ্য ক্লাস অ্যান্ড এক্সাম হলস নিডস টু বি ব্যান্ড, নিষিদ্ধ করা প্রয়োজন। উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, আমরা তাই প্রার্থনা করি এবং আশা করি, ইউ উইল বি কাইন্ড এনাফ, আপনি পর্যাপ্ত দয়ালু হবেন, টু গ্রান্ট আওয়ার প্রেয়ার, আমাদের আবেদনটি মঞ্জুর করতে, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং আমাদেরকে বাধিত করে রাখবেন। ইউর মোস্ট ওবিডিয়েন্টলি, আপনার সব থেকে বাধ্যগত ছাত্রটি মুন্না আহমেদ, ক্লাস অনার্স সেকেন্ড ইয়ার, ডিপার্টমেন্ট বাংলা, ডিপার্টমেন্ট তো অটো ডিপার্টমেন্ট। আচ্ছা, মানে আমার বইতে যেমনটি লেখা আছে। তারপরে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ, শেষে লিখতে হবে কলেজের নাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পড়া। ক্লাস প্ল্যান তোমাদের কাছে আছে, ভার্বের লিস্ট চেয়েছো, গ্রুপে দিয়েছি, গ্রুপ থেকে ডাউনলোড করে নিও। যদি ডাউনলোড না হয় আমি আরেকটা লিংক দেবো, সেখান থেকে পড়ে নিও। হ্যাঁ, পয়েন্টিং ওয়ার্ডস থাকবে, ঠিক আছে। স্যার, আপনি যে সাজেশন গুলো দিয়েছেন, আইটেম গুলো বুঝিয়ে দেন। ঠিক আছে, আরেকদিন, কালকে দেখবো ইনশাল্লাহ। তো আজকে অনেক হয়ে গেছে টাইম, এখন আর অনেকে সহ্য হবে না। রাখছি সবাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।